হলো ক্লাসিক হোমিওপ্যাথি শিখতে হবে। একটা রোগীতে লক্ষণ সাদৃশ্যে একটি মাত্র ঔষধ নির্বাচন করতে হবে। এর জন্য যে যে কলাকৌশলগুলা থাকা দরকার, জানা দরকার, বোঝা দরকার, সেই কলাকৌশলগুলা যেন আমরা শিখতে পারি। এর জন্য ৩টি বিষয় গুরুত্বপূর্ণ: মেটের মেডিকা, রেপার্টরি এবং অর্গানন মেডিসিনের এই ৩টি সমন্বয়। কিন্তু এই ৩টি জানার অর্থ এই নয় যে সে পরিপূর্ণ একজন ডক্টর হয়ে যাবে। পরিপূর্ণতা বা পূর্ণতা আনতে হলে আরো অনেক বিষয় জানতে হবে তাকে: অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজি, মিডওয়াইফার, প্র্যাকটিস অফ মেডিসিন সহ আরো বেশ কিছু বিষয়। তো যেহেতু ১ বছরের কোর্স, এখানে যারা নূপুর ম্যাম একটু মিউট করেন, হ্যাঁ, যাদের অডিও ভিডিও দুটো একটু মিউট করে রাখবেন। হ্যালো, হ্যাঁ জি, থ্যাংক ইউ। অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় আনমিউট হয়ে যায়, খেয়াল রাখবেন একটু, কারণ মিউট না করলে আমার কথা বলতে যেমন সমস্যা হয়, আপনাদের শুনতেও সমস্যা হয়, একটু খেয়াল রাখবেন। তো আমাদের ক্লাসিক হোমিওপ্যাথির ভিত্তিটা মজবুত করবার জন্য এটির খুবই দরকার। আজকে সময় উপযোগী একটি আলোচনা শুরুতেই করে নিব। এটি রেকর্ড রাখছি না, নাকি এটাও রেকর্ড রেখে দেই? রেকর্ড শুরু করছি আমি। আজকের সময় উপযোগী একটি রোগ লক্ষণ, মডার্ন মেডিকেল সায়েন্সের একটি রোগ, সেটা হলো মেজেলস বা হাম। প্রায়ই মহামারী আকার ধারণ করছে। এটার অন্যতম প্রধান একটি কারণ হলো ভয় এবং ভীতি। অন্যতম প্রধান কারণ, আরো কারণ আছে। বিদ্যুৎ চলে গেল। তো আমাদের এই বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে। আমার কথাটি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি, কথা নেটের জন্য বোঝা যাচ্ছে না, আগের কথাটা বুঝতে পারি নাই, হামের কথাটা বললেন যেটা। আচ্ছা, আমি আবার শুরু করছি। আচ্ছা, যদি শোনা না যায় কথা, তাহলে অবশ্য আমাকে জানাবেন। বিদ্যুৎ চলে গেল, নেটওয়ার্ক সংক্রান্ত একটু জটিলতা হয়। তো মেজেলস বা হাম এখন প্রায় মহামারী আকার ধারণ করেছে। এ বিষয়ে আমাদের সবচেয়ে যে বড় ভূমিকা, সেটি হলো সতর্কতা। সতর্কতা এবং শান্ত থাকা, এই দুইটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ একটা রোগী সুস্থ স্বাভাবিক রোগী যদি তার ক্যান্সার না হয়, অথচ ডক্টর যদি কিছু টেস্ট করে, এফএনএসি টেস্ট হোক আর বায়োপসি টেস্ট হোক, পরীক্ষা করার জন্য বা এক্সপেরিমেন্ট চালানোর জন্য যদি বলে যে আপনার ক্যান্সার হয়েছে, কয়েকটা ডক্টর যদি বলে আপনার ক্যান্সার হয়েছে, তাহলে তার ক্যান্সার হোক আর না হোক, তার ভিতরে, তার মনে কিন্তু ক্যান্সার ঠিকই একটা অবস্থা তৈরি করে নেয়। একটা সুস্থ মানুষকে যদি প্রতিদিন পরিকল্পিতভাবে পরীক্ষা চালানোর জন্য বলে যে আপনি অসুস্থ, আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। অফিসে যায় এক লোক, সবাই পরিকল্পনা করেছে, অফিসের বস সুস্থ স্বাভাবিক মানুষ, এখন পিয়ন থেকে শুরু করে তারা পরিকল্পিতভাবে কিন্তু যে স্যার আপনাকে কেমন যেন দেখাচ্ছে অসুস্থ, অসুস্থ নাকি? তার ভেতরে কিন্তু নেগেটিভ একটি সেন্স কাজ করলো। এবার ভিতরে ঢোকার সময় গেটম্যান, যেটা মূল অফিসের গেটম্যান, সে বলছে স্যার আপনাকে অসুস্থ দেখাচ্ছে। প্রতিটা টেবিল পার হচ্ছে, সবাই সালাম দিচ্ছে এবং অসুস্থ দেখাচ্ছে। এবার তার মূল অফিস কক্ষে গিয়ে সেও কিন্তু চিন্তায় পড়ে গেল। আয়নাতে দেখছে বারবার, আসলে কি আমাকে অসুস্থ লাগছে? তার মস্তিষ্কের ভিতর নেগেটিভ চিন্তাটা বারবার বারবার দোল খাচ্ছে। পরের দিন অফিসে আসলো, কি ব্যাপার স্যার, আপনাকে কালকের চেয়ে বেশি একটু খারাপ লাগছে।
এভাবে যদি প্রতিনিয়তই বিশ্বস্ত কিছু লোক তার মস্তিষ্কে নেগেটিভ ইনফরমেশন গুলো দেয়, তাহলে সত্যি সত্যি সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুস্থ মানুষকে আশপাশের সকলে যদি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর উন্মাদ বলে, পাগল বলে, অনেক সময় সে পাগল হয়ে যেতে পারে। আমি যে কথাটি বললাম আমাদের হোমিওপ্যাথিতে যে বিষয়টা সঙ্গে রিলেটেড, সেটি হলো প্যানিক, একটা আতঙ্ক, প্যানিক অ্যাটাক। প্যানিক মানে আতঙ্ক। আতঙ্ক মানুষকে অসুস্থতার দিকে নিয়ে যায়। এই যে করোনা, কোভিড, সেটাও একটা আতঙ্ক ছিল। মিডিয়া, কিছু মিডিয়া এটাকে বেশি অপপ্রচার করেছে। এর জন্য মেজেলস বা হাম, যেটা কিন্তু প্রতি বছরই আমাদের দেশে আসে, চলেও যায়, কিন্তু কিন্তু এটাকে যখনই একটা আতঙ্ক হিসেবে মিডিয়া হোক, জনমনে ছড়িয়ে দেওয়া হয়, তখনই এটা আরো বেশি জটিল আকার ধারণ করে। তো মেজেলসের বিষয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দুইটা বিষয়। আপনাদের সামনে কোনো পেশেন্ট আসলে, বিশেষ করে 6 মাস থেকে 5 বছর বাচ্চার মধ্যে এর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এর আগে পরে হবে না তা নয়, বৃদ্ধদেরও হতে পারে। তাহলে প্রথম যে জিনিসটি দেখতে হবে, শরীরের র্যাশ বের হবে। র্যাশ, র্যাশ মানে কি? ঘামাচির মতো লাল লাল র্যাশ বের হতে পারে। আস্তে আস্তে সেটা একটু ডিসকালার, অন্য কালারও কালচে লাল হয়ে যেতে পারে। সেটা আর পক্সের মধ্যে পার্থক্যটা জানতে হবে আমাদের। পক্সটা কিন্তু হাত, আপনি শরীরে হাত বোলাবেন, স্পর্শ করবেন, খুব ভালো মতো আপনি হাতে অনুভব করবেন স্কিন টাচ করলে পক্সের। কিন্তু মেজেলসের কিন্তু ব্যাপারটা সেরকম না। ঘামাচির মতো ছোট ছোট লালচে এই র্যাশগুলো বের হবে। কোনো কোনো সময় হাতে স্পর্শ অনুভূত হবে, অনেক সময় হবে না, মসৃণের মতো মনে হবে। তৃতীয় দিন থেকে জ্বর আসতে পারে এবং জ্বরটা 104 থেকে 5 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এই দুটো বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো বিষয় থাকেই। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো 3C। 3C, 3টা সি মনে রাখতে হবে, তাহলে আমাদের চেনাটা সহজ। প্রথম সি হলো কাফ মানে কাশি, দ্বিতীয় সি হলো কোরাইজা মানে সর্দি, তৃতীয় সি হলো কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যাওয়া, চক্ষু প্রদাহ। তাহলে কি বললাম? 5টা জিনিস। প্রথমে র্যাশ বের হবে, র্যাশ বের হওয়ার 2-3 দিনের মাথায় জ্বর আসতে পারে, প্রচন্ড তীব্রতা থাকতে পারে জ্বরের, এবং কাশি, সর্দি, চোখ লাল হয়ে যাওয়া। এখন অনলাইনে ঢুকলে আপনারা বিভিন্ন রকমের হোমিও পণ্ডিতগণের, এটা মেলিন্ড্রিনাম, মরবিলিনাম, সারাসিনিয়া পারপুরিয়া, হ্যাঁ, এই যে এক একজন এক এক রকমের এই ওষুধগুলার কথা রোগের নামে উল্লেখ করে, কিন্তু এটি কোনো সমাধান নয়। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, হোমিওপ্যাথির নীতি এখানে অটল। এখানে হোমিওপ্যাথির নীতি অন্যান্য সকল রোগ লক্ষণ বিপরীতে রোগীর চিকিৎসা করবে। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এখানেও এর ব্যত্যয় ঘটবে না। এখন রোগী আসলো আপনার কাছে, মুখটুক শুকিয়ে যাচ্ছে, অনেকক্ষণ পর পর অনেক পানি পান করছে, চুপচাপ শুয়ে আছে, বলছে শরীর ব্যথা হয়ে গেছে, নড়াচড়া করতে পারছি না, কষ্ট হচ্ছে, পায়খানা কষা, চোখ লাল হোক আর না হোক, জ্বর থাকুক আর না থাকুক, র্যাশ উঠুক আর না উঠুক, কিংবা র্যাশও আছে জ্বরও আছে, কি ওষুধ হবে বলেন তো? ব্রায়োনিয়া। স্যার ব্রায়োনিয়া স্যার। ব্রায়োনিয়া। ওকে, ব্রায়োনিয়ায় এই রোগীকে আরম্ভ করবে। আবার এটাতেও চুপচাপ, আরেকটা রোগী চুপচাপ আছে, তৃষ্ণা নাই, পিপাসা নাই, শীতে কাঁপছে, থরথর করে কাঁপছে, জিহ্বা বের করতে বলে সেটাও কাঁপছে, শীত লাগছে, দুর্বলতার কারণে সে শুয়ে আছে, উঠে নড়তে পারছে না, দুর্বল, চোখ লাল, হাত পা হয়তো চাবানি কামড়ানি থাকতে পারে।
প্রস্রাব করছে, মাথা ব্যথা একটু উপশম হচ্ছে, বলেন তো এর জন্য কি ওষুধ দিতে হবে? জেলসিমিয়াম স্যার। Yes, thank you very much. Gelsemium is the selected remedy in favor of this case. ঠিক তেমনি treat the patient not the disease. আমরা রোগের নামে কোনো চিকিৎসা করব না। ওই হামের জন্য আমাদের যে ওষুধ, নরমাল জ্বরের জন্য সে ওষুধ। সেটা ক্ষেত্রে বেলেডোনা, পালসেটিলা, মার্কসল, যে ওষুধ লক্ষণ সমষ্টিতে আসুক না কেন আমরা সেই ট্রিটমেন্টটাই করব। এরপরে রোগীর ফ্রেশনেসের ব্যাপার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটু আইসোলেট থাকা ভালো, মানে আলাদা রাখা ভালো। আরেকটা কথা মনে রাখতে হবে, কেউ বলতে পারবেন এটা ভাইরাস জনিত রোগ নাকি ব্যাকটেরিয়া জনিত রোগ? কে বলতে পারবেন? বলেন যদি রোগের নাম ধরি। ভাইরাস। ইয়েস, থ্যাংক ইউ। ভাইরাল, এর কিন্তু কোনো চিকিৎসা নেই ঠিক করোনার মতো। এর কোনো চিকিৎসা মডার্ন মেডিকেল সায়েন্সে নাই। আমাদের কি আছে? বলেন তো। আমাদের আছে স্যার। আছে। আমাদের এই হামের চিকিৎসাটা কতদিন আগে তৈরি হয়েছে? 200 বছর। আমাদের হোমিওপ্যাথি কত কবে? 200 বছর স্যার। ইয়েস, থ্যাংক ইউ। করোনা চিকিৎসা আমাদের কত বছর আগে তৈরি হয়েছে? তো সেটাও 200 বছর। ইয়েস, খুব খুশি হলাম, চমৎকার। এটাও 200 বছর আগে তৈরি হয়েছে। যেদিন হোমিওপ্যাথি তৈরি হয়েছে সেদিন সব রোগের চিকিৎসা তৈরি হয়েছে। কারণ কি, আমরা রোগের নামে কোনো চিকিৎসা করব না। কারণ মানুষের তো নাক একটাই, চোখ দুইটা, তাও সামনের দিকে থাকে, মাথা একটা, পা দুইটা, হাত দুইটা, এগুলার তো কোনো পরিবর্তন হয়নি। সৃষ্টি শুরু থেকে যেমন এখনো তেমন। দুই একটা বিকৃতি ব্যতিক্রম, সেটা অসুস্থতার জনিত। তো এর জন্য চিকিৎসাটা সেরকম সার্বজনীন নীতি, হোমিওপ্যাথির নীতি। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। রোগীদের চিকিৎসা সেবা দিলে আইসোলেট রাখার কথা বলতে হবে। সর্দি, হাসি, কাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তরল জাতীয় খাবার বেশি দিতে হবে। তরল জাতীয় খাবার, প্রস্রাব পায়খানা ঠিকঠাক মতো হয় কিনা দিকে খেয়াল রাখতে হবে এবং লক্ষণ সাদৃশ্যে ওষুধ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সির ওষুধটা সব সময়ের জন্য, সেটা অ্যাকিউট হোক আর ক্রনিক হোক। অনেকে বলেন যে অ্যাকিউট ক্ষেত্রে 50 মিলিসিমেল পোটেন্সি, ক্রনিক ক্ষেত্রে সেন্টিসিমেল মানে শততমিক। আবার অনেকে অন্য একদল এর উল্টোটা বলে। আসলে তারা মন গড়া কিছু কথা বলে, নাওয়ার গণন পরে তারা নাওয়ার গণন যান, নিজের মন গড়া কিছু কথা বলে সেগুলো পাবলিশ করার চেষ্টা করে। কিন্তু আমরা সংস্কার মুক্ত মন নিই, আমরা বদ্ধমূল ধারণাকে বাইরে ফেলে দিই। সার্বজনীন নীতি, হোমিওপ্যাথির অর্গানন মেডিসিন যে নীতি মেনে চলে, হ্যানিম্যানের হোমিওপ্যাথি যে নীতি মেনে চলে, সেই অনুসরণ করেই এগিয়ে যাব। তাহলে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। যেমন গতকালকের আগের দিন একজন হাম হলো, আমার কাছে আসলো চিকিৎসা নিতে। বাচ্চাটা আসেনি, হাম হলো। এখন আগের দিন জ্বর হয়েছে। আমার এখনই মনে হলো, অবশ্য আজকে ফোন দিয়েছিল সেই রোগীটা মা, এখনই বলছে যে স্যার আপনার কাছে গতদিন ওষুধ নিয়েছিলাম, হামের ভালো হয়ে গেছে। তো আমার তখন মনে পড়ে গেল আমি কি ওষুধ দিয়েছিলাম। সে এসে বলছে, স্যার আমি তো জ্বর আসছে, চোখ মুখ লাল হয়ে গেছে, গায়ে কি বের হয়েছে। তো আমি নাপার রাত্রে একটা খাওয়াইছি, সকালে একটা খাওয়াইছি, এখন জ্বর নাই। আমি তো ভেবা জায়গায় পড়ে গেলাম। যখন কোনো জ্বরের রোগী, অ্যাকিউট কন্ডিশনের রোগী আপনার সামনে এসে বলবে যে আমি আপনাকে অবশ্যই ওই জায়গা দ্বিধায় পড়ে যেতে হবে। কারণ কি? কারণটা হলো লক্ষণ সমষ্টি আমাদের মূল কথা। এই যে প্যারাসিটামল খাইয়েছে, কিংবা কনস্টিপেশনের জন্য কোনো জোলাপ নিয়েছে, কোন সাপোজিটর নিয়েছে, তাহলে তাতে কি হয়েছে? পেইন কিলার খেয়েছে, হয়তো ব্যথা কমিয়েছে, প্যারাসিটামল খেয়ে জ্বর তাপমাত্রা কমিয়েছে। তাহলে তার যে তাপমাত্রা হতো, যে ব্যথাটা হতো শরীরে, সেটা তো যে ন্যাচারাল প্রাকৃতিক যে ব্যথা, প্রাকৃতিক যে কষ্ট, ভাইটাল ফোর্স যেটা প্রকাশ করতে চেয়েছিল একটি নির্দিষ্ট ওষুধ নির্বাচনের জন্য, কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনি হারাবেন।
মানে সেখানে আপনি সহযোগিতা পাচ্ছেন না সে রোগীর কাছ থেকে, কারণ প্যারাসিটামল খেয়ে সেই জ্বর তাপমাত্রা কমিয়ে ফেলেছে, আবার ব্যথাটাও কমিয়ে ফেলেছে। আপনি এখন কি জিজ্ঞেস করবেন? তার তো ব্যথা নাই। হতে পারে তার প্রচন্ড প্রচন্ড পিপাসা ছিল, ঠিক ব্রায়োনিয়ার মতো। ব্যথা ছিল, নড়াচড়া করতে কষ্ট হতো, এখন প্যারাসিটামলকে সব উবে গেছে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের বড় বিভ্রান্তি পড়তে হয়। তো পরিশেষে আমি কি করলাম, আমি বেলেডোনাতেও যেতে পারছি না, বলছে জ্বর চলে যাচ্ছে আবার আসতেছে। খেয়াল করবেন, খুব মনোযোগের বিষয়, কিন্তু এখানে শিক্ষার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে নতুনদের জন্য। বলছে রোগী যে জ্বর চলে যাচ্ছে আবার আসতেছে, আপনার মাথায় কিন্তু বেলেডোনা আসবে। হ্যাঁ, চোখ লাল ছিল, কিছু কিছু মোটামুটি লাল ছিল বলছে, তাহলে আপনার মাথায় বেলেডোনা আসবে। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমার আগের অভিজ্ঞতা আছে, যে আপনি কখন জ্বর আসছে, আপনি প্যারাসিটামল খাইয়েছেন কখন, আর জ্বর কমেছে কখন? তো বলছে আমি কন্টিনিউ 4 ঘন্টা পর পর প্যারাসিটামল খাইয়েছি, আর সকালে একটা খাইয়েছি। তাহলে তাহলে তো তাপমাত্রা কমবেই, এটা তো বেলেডোনার লক্ষণ নয়, কিংবা লক্ষণ কি নামে বোঝার সুযোগ নাই। কারণ প্যারাসিটামল দিলে, সাপোজিটর নিলে অবশ্যই তাপমাত্রা কমে যায়। এটা তো আর্টিফিশিয়াল কমানো হলো, জোর করে জ্বরের গলা টিপে ধরা হয়েছে। কিন্তু আমার রোগীর ভাইটাল ফোর্স যেটা ন্যাচারালি লক্ষণ প্রকাশ করতে চেয়েছিল, সেটা তো করতে পারে নাই। তখন আমি এটা বাদ দিয়ে আমি কনস্টিটিউশনাল লক্ষণগুলো নিতে বাধ্য হলাম। মিলাতে পারছিলাম না, না ব্রায়োনিয়া, না জেলসিমিয়াম, না বেলেডোনা। তখন কনস্টিটিউশন নিয়ে দেখলাম যে তার নাকের মধ্যে চুলকায়, মলদ্বারে চুলকায়, জিহ্বাটা একদম ক্লিন, একমাত্র মেডিসিন, টাং ক্লিন, ভেরি ক্লিন, প্রচন্ড জেদ, যা চাই তাই দিতে হয় তাকে। তবে ঘুমের ঘরে দাঁত কর্মর করে না, সে ব্যাপারে বলতে পারলো না। তারপরে উপর হয় শনের বিষয়টাও বলতে পারলো না। তো তাকে কি ওষুধ দিলাম বলেন? সিনা। সিনা স্যার, সিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিনা, সহজে এভাবে যায় সিনা, তাই না? সিনা দিলাম। জি স্যার। সিনা দেওয়ার পরে আজকে রোগী ফোন দিয়েছে, হ্যাঁ আর জ্বর আসেনি, হামটা ভালো হয়ে গেছে। তাহলে দেখেন যে, তো সে আবার ফোন করলো যে আমি যদি আপনার কাছে ওষুধ নিতে চাই তাহলে নেওয়া যাবে? কয় হ্যাঁ নেওয়া যাবে, আমি আপনার কাছে একটা বায়োকেমিক নিতে চাই, এই ক্যালিফস। আমি তখন তাকে 1 মিনিটে বুঝিয়ে বললাম যে এই ব্যাপার, বায়োকেমিক কোনো হোমিও ওষুধ না। আর 2-একটা কথা বললাম আর কি। তো হয়তো কিছুটা নিরুৎসাহিত হলো, তো বাবা এই ডাক্তার কাছে বায়োকেমিক নাই, তাহলে কিসের ডাক্তার? যাই হোক, সে যাই মনে করুক, তার ব্যাপার সেটা। তো এই যে ব্যাপার, তাহলে আমরা চিকিৎসাটা কিসের উপর? রোগীর চিকিৎসা করব, এই কথাটা মাথায় ঢোকায় নেবেন। তাহলে আপনি ক্লাসিক হোমিওপ্যাথের পথে এক ধাপ এগিয়ে যাবেন। আমার বলাটাও সার্থক হবে, আপনার এখানে আসাটাও সার্থক হবে। ঠিক আছে? আশা করি হাম সম্পর্কে আর কিছু বলতে হবে না। যে কোনো ওষুধ হতে পারে, কিন্তু আপনারা অনলাইনে অনেকেই এই চোখ বন্ধ করে এই মরবিলিনাম, বেরিওলিনাম, ব্রায়োনিয়া ইত্যাদি ইত্যাদি লক্ষণ, অনেকে বলছে পালসিটিটা বেশি কাজে লাগে। আরে এটা কোন ধরনের কথা? পালসিটিলা হতে পালসিটির লক্ষণ থাকতে হবে, তার মাইল্ডনেস, তার মেন্টালিটি মাইল্ডনেস হতে হবে, নম্র, এবং সে একা থাকতে পছন্দ করে না, সব সময় অন্যর অ্যাটেনশন ড্র করে। মূল কথা হলো তার মুখের গহ্বর শুষ্ক হতে হবে, তৃষ্ণাহীন হতে হবে। প্রচন্ড শীত লাগবে, কষ্ট যখন বাড়বে তখন শীত, যত ব্যথা যত কষ্ট তত শীত, এই লক্ষণগুলো থাকতে হবে। না হলে তো পালসিটিলা হবে না। পিপাসা অনেক বেশি, পানি খাচ্ছে ঘন ঘন, আপনি পালসিটিলা দিবেন চোখ বন্ধ করে? আপনার হোমিওপ্যাথ করার দরকার নেই। তাহলে লক্ষণ সমষ্টি যেটা আসবে আমরা সেটা দিব। কি উপস্থিতি, এটা ছিল মোটামুটি একটা ধারণা। আশা করি এই ধারণাটুকু যদি মস্তিষ্কের মধ্যে রেকর্ড হচ্ছে, ক্লাস মস্তিষ্কের মধ্যে থাকে, আশা করছি যে আপনার যে কোনো রোগের ক্ষেত্রে, অ্যাকিউট হোক ক্রনিক হোক, আপনার চিকিৎসা দিতে সমস্যা হবে না। আমি যে কথাগুলো বললাম একটা অর্গানের বাইরে নয়। আমি যে বলেছি অর্গানের কিছু বিশেষ সূত্র, এর মধ্যে কিন্তু কিছু সূত্র বলা হয়ে যাচ্ছে। যাই হোক, এবার আসবো আমার মূল আলোচনা। আচ্ছা, এটা আমি রেকর্ডটা আলাদা করে ফেললাম, ঠিক আছে, মেজেলসের জন্য, না হলে অনেক বড় রেকর্ড হয়ে যাবে। আমি এটা আলাদা করে আলাদাভাবে দিব। এটা হলো 17 মিনিট প্রায়। আজকের আলোচনার জন্য যে রেকর্ড, ক্যালকেরিয়া কার্ভের আলোচনা।
আচ্ছা, গতদিন অনেক দূর আলোচনা আমরা এগিয়েছি। কালকে সেদিন শেষ কোথায় হয়েছিল একজন বলেন তো দেখি। শেষ কোথায় করেছিলাম? সার্বদৈহিক লক্ষণ, তাই না? ঘাম পর্যন্ত। স্যার ঘুম পর্যন্ত হচ্ছিল। আজকে শুরু হতে যাচ্ছে ক্যালকেরিকাপ ঔষধের দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব আলোচনা। ক্যালকেরিকাপে শিশুরা, জি জি আর আপনার ভিডিও চালু রাখেন। হ্যালো, আপনার ভিডিওটা কি চালু পর্যন্ত রাখেন। হয়েছিল? স্যার ঘুম পর্যন্ত শেষ হয়েছে। স্যার ঘুম হ্যালো। হয়েছিল, ঘুম। বলছি স্যার ঘুম পর্যন্ত হয়েছিল। আচ্ছা, হুম। ঘুম না? হ্যাঁ স্যার। কান, ঘাম, বিলম্বিত বৃদ্ধি, শীত কাতর, কোষ্ঠবদ্ধতা, আরো আগে ঘুম। স্ত্রী রোগ, তারপরে ঘুম, এই ঘুমটাই লাস্টে ছিল। কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুম, ঠিক আছে। ঘুম থেকেই শুরু করবো আজকে আবার আরেকটু। তো ক্যালকেরিকাপের দ্বিতীয় পর্বে আলোচনা শুরু হতে যাচ্ছে। গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। ঘুম, যাদের প্রথম পর্ব রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে, আজকে নতুন একজন ভর্তি হয়েছেন, তাকে রেকর্ডটা দিয়ে দেওয়া হবে পরে, অসুবিধা নাই। মনে নানান চিন্তা এসে এরা ঘুমোতে দেয় না। চোখ খুললে বিভীষিকা দেখে, বিভীষিকাময় স্বপ্ন দেখে। চোখ খুললেও বিভীষিকা, ভয় দেখে, ভয়ঙ্কর কিছু। কারণ এই রোগীটা এত ভীত, সকল কিছুতে তার ভয়, প্রত্যেকটা শব্দ চমকে ওঠে, ভয় পায়, আর যেন সে আপনার পাগল হয়ে ভিডিওটা যাবে। চালু রাখেন, তাহলে ভালো হইবে। সন্ধ্যার আগে ঘুম আসে, রাতে অনেকবার জেগে ওঠে, পাতলা ঘুমের মধ্যে নানান দুশ্চিন্তা দেখা দেয়। রাতে ভয়, মরার স্বপ্ন দেখে। আমার এখানে কোনো ভিডিও নেই, এই যে করছে, স্লাইড দিলে তো ভিডিও দেখা যাবে না। হ্যাঁ, আমার এটা মোবাইলে হচ্ছে, পিসিতে না বা ল্যাপটপে না। তো মোটামুটি সার্বজনীন লক্ষণগুলো আলোচিত হলো। এবার মানসিক লক্ষণ সমূহ দেখবো, কারণ আমরা জানি যে ওষুধ যেগুলো পলিক্রেস মেডিসিন, সেগুলো সার্বজনীন এবং মানসিক দুই ধরনের লক্ষণে ভরপুর থাকে। আঙ্গিক লক্ষণও থাকে, কিন্তু আঙ্গিক লক্ষণের বিশেষ যে লক্ষণ সেগুলোই তুলে ধরা হয়েছে বা হবে। কারণ কিছু ওষুধ আছে মানসিক লক্ষণ নির্ভর, কিছু ওষুধ সার্বজনীন লক্ষণ নির্ভর। আবার ছোট ছোট কিছু ওষুধ আছে যেগুলো অর্গানের উপরে, পার্টিকুলার লক্ষণের উপরে বা আঙ্গিক লক্ষণের উপরে হয়ে থাকে। তাহলে কেন ওইগুলো এরকম থাকে তো একটু জানার দরকার। মনে রাখবেন যে ওষুধটা ওয়েল প্রুভড, মানে খুব ভালো মতো প্রুভিং হয়েছে এবং অনেক উচ্চতর পোটেন্সি দিয়ে প্রুভিং হয়েছে সুস্থ মানুষের, সেই ওষুধের লক্ষণগুলো, মানসিক লক্ষণগুলো সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আর যেগুলা পার্টিকুলারলি দুই একটা সিমটমের ওষুধ, সেগুলা কিন্তু অত ভালোভাবে প্রুভিং হয়নি। ঠিক আছে, আস্তে আস্তে আমরা সেই গুলা বুঝতে পারবো। আপাতত এটুকুই, এই হেডলাইন জেনে রাখুন। মানসিক লক্ষণ,
এটা সার্বজনীন লক্ষণ যেমন ভরপুর, মানসিক লক্ষণ ভয়। ভয়ের ওষুধ যদি বলি তাহলে এই ওষুধটাকে প্রথম সারিতে রাখতে হবে। ভীরু স্বভাবের শিশু এবং বৃদ্ধ উভয়ই, শিশু এবং বৃদ্ধ মানে জীবনের দুই প্রান্তের রোগীরাই খুবই ভীত থাকে। ভয়গুলা কিসের? রাতের ভয়, অন্ধকারের ভয়। অন্ধকারের আবার ভয় যে শুধু ক্যালকেরে কার্বে আছে তা কিন্তু নয়, বেশ কিছু ওষুধে আছে। আমি রেপার্টরি থেকে কিছু ওষুধ এখানে তুলে ধরেছি ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডে। তাহলে অন্ধকারে ভয় পড়লে কি শুধু ক্যালকেরে কার্ব না, ক্যানাবিথিন থেকে স্ট্যামোনিয়াম এবং এই দুটো ওষুধ প্রথম শ্রেণীতে আছে, এরাও অন্ধকারের ভয় পায়। কিন্তু অ্যাকোনাইট, ক্যালকেরে কার্ব, কার্বোভেস, কোস্টিকাম, লাইকোপোডিয়াম, মেডোরিনাম, ফসফরাস, পালসেটিলা এরাও কিন্তু অন্ধকারে ভয় পায়, কিন্তু সেকেন্ড গ্রেডে রয়েছে। আমরা রেপার্টরি যখন পড়বো তখন গ্রেড গুলা বুঝবো, কেন ফার্স্ট গ্রেড লেখা হয়েছে রেপার্টরিতে, কেন সেকেন্ড গ্রেড, কেন থার্ড গ্রেড লেখা হয়েছে। তবে এখন আপাতত এইটুকু জেনে রাখুন যে যেগুলো ফার্স্ট গ্রেডে লেখা, যেগুলো লাল কালি দিয়ে লেখা, লাল রং করা, সেগুলা প্রথম শ্রেণী, সেগুলোর মূল্য সবচেয়ে বেশি। যেগুলো সেকেন্ড গ্রেড তুলনামূলক একটু কম মূল্য, এটুকু মনে রাখুন। তাহলে দারিদ্র্যের ভয় আছে, দারিদ্র্যের ভয়, দারিদ্র্যের ভয় আরো বেশ কিছু ওষুধে আছে, বরং এই ওষুধটা সেকেন্ড গ্রেডে রয়েছে। ফার্স্ট গ্রেডে দারিদ্র্যের ভয় রয়েছে ব্রায়োনিয়া, যেটা গতদিন কিন্তু গত ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। ব্রায়োনিয়ার দুইটি ক্লাস, ক্যালকেরে কার্বন ব্রায়োনিয়া আলোচনা হয়েছে। ফার্স্ট গ্রেডে ব্রায়োনিয়া দারিদ্র্যের ভয় আলোচনা করেছি, কারণ ব্রায়োনিয়া খুবই তৃষ্ণার্ত। এর জন্য সে কি সার্চ করে সবসময়? পানি, তৃষ্ণা মেটানোর জন্য। তেমনি এরা টাকার জন্য খুব তৃষ্ণার্ত থাকে, অর্থের জন্য খুব তৃষ্ণার্ত থাকে। তাই এরা অর্থ খোঁজে, কাজ খোঁজে। এর জন্য ব্রায়োনিয়া রোগীদের জীবনে শৌখিনতা বলে কিছু নাই, এরা শুধু কাজ আর কাজ পাগল। এমন কাজ পাগল ব্রায়োনিয়া রোগীদের স্বপ্নের মধ্যেও সে সারাদিন যে কাজ করতো সে কাজ করে। নারীরা হাড়ি পাতিল মাঝে রান্না করে, যারা জব করে তারা চাকরি করে, যারা ব্যবসা করে তারা কেনা বেচা করছে, কাস্টমারের সঙ্গে কথা বলছে স্বপ্নের মধ্যে, ব্রায়োনিয়া রোগী। তাহলে তার মানে এতই তৃষ্ণা অর্থের, তাই তারা এমনটি করে। ক্যালকেরে কার্বেরও এই দারিদ্র্যের ভয় আছে, ক্যালকের ফ্লোরের আছে, সোরিনামের আছে, সিপিআরও আছে। তো এইভাবে আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। রোগ সংক্রমণের ভয়, এরা রোগে আক্রান্ত হওয়ার ভয়, রোগ সংক্রমণের ভয়, বিশেষ করে ক্যান্সারের এবং হৃৎপিণ্ডের ভয় এদের বেশি পেয়ে বসে, এই দুইটা। এবং পাগল হয়ে যাবার ভয় এদের আছে। দুর্ভাগ্যের ভয়, যুক্তি বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়, পাগল হয়ে যাবার ভয়। এর দুর্ভাগ্যের ভয়, হয়তো আমার দুর্ভাগ্য মানে আগামী দিন, অ্যান্টিসিপেশন, অমঙ্গল আশঙ্কা, মানে এরা আশঙ্কা করে, চিন্তাও করে যে সামনে হয়তো আমরা অমঙ্গল ঘটবে, কোনো দুর্ভাগ্য হবে, দুর্ভাগ্যজনক কিছু ঘটবে। এরা অনেক পরিশ্রমী থাকে, অনেক কাজ করে, কিন্তু এত কাজের চাপ লোড নিতে পারে না, কারণ এরা একটু অলস টাইপের। এজন্য তারা যুক্তি বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অনেক কাজ নাই কিন্তু সেগুলো টালমাটাল অবস্থা হয়ে যায় এক সময়, ফলে ইমব্যালেন্স হয়ে যায়। এজন্য এখানে বলা হয় যুক্তি বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরা। পাগল হয়ে যাবার ভয়, এরা উন্মাদ হয়ে যাবে, এই ভয়। এই ওষুধটা কিন্তু শুধু এই ওষুধেই নাই, আরো কয়েকটা ওষুধে আছে। কুকুরের ভয় পায়, ইঁদুরের ভয় পায়, উঁচু স্থানের ভয় পায়। উঁচু স্থানের ভয় এটা কিন্তু আমরা ইয়াতে পাই, আর্জেনাইটিকামে পাই। আর্জেনাইটিকামে প্রচন্ড ভীতু থাকে, সে যখন রাস্তা পারাপার হয় মনে হয় বাসটা আমাকে চাপা দিবে। সে যখন বাসে যায় তখন সে দরজার সামনে যে সিট সেই সিটে বসে, কারণ যদি অ্যাক্সিডেন্ট হয় আমি আগে বের হতে পারবো তো। রাস্তা দিয়ে যখন যায় উপরে গাছপালা ডালপালা থাকলে একটু বাতাস হলে মনে হয় আমার মাথার উপর ভেঙে পড়বে, এই ভয় ভীত থাকে। বিল্ডিং গুলা মনে হয় আমার উপর ভেঙে পড়বে, এই ভয় ভীত থাকে। তো ক্যালকেরে কার্বেরও ঠিক ওই রকম হয় না, তবে উঁচু জায়গার উঁচু স্থানে গেলে তার এই ভয়গুলো হয়। তাদের প্রচন্ড মৃত্যু ভয়ও আছে।
প্রচন্ড মৃত্যু ভয় এদের আছে। তার মানে এরা ভয়, সকল ধরনের ভয় ভীতু থাকে সবসময় ক্যালকেরিয়া কার্পেট রোগী। এদের মানসিক পরিশ্রম করলেই মাথা গরম হয়ে যায়, মাথা ব্যথা হয়। সংক্রমণের ভয়ের কারণে হাত পা কাপড় চোপড় বারবার ধোয়ার বাতিক আছে। এটা অসিডি পর্যায়ে কিছুটা থাকে এদের, ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা বলে, মানে সূচিবায়ুগ্রস্ত রোগ। কারণটা কি? কারণ হলো এই যে রোগ সংক্রমণের ভয়, আক্রমণের ভয়, হয়তো তার ক্যান্সার ধরবে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করবে। যেমন এখন মেজেল চলছে, এরা বাইরের জগতে যেতে চাইবে না, বেড়াতে যেতে চাইবে না বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ যদি সংক্রমণ হয়। বাইরে থেকে হাত পা ভালো করে ধুবে, পরিষ্কার করবে, ঘরে যদি ছোট বাচ্চারা থাকে, সংক্রমণের ভয়। এই জন্য তারা এই ঘন ঘন হাত পা ধোয়। হাত পা ঘন ঘন ধোয়ার বাতিক অনেক ওষুধে আছে, আর্সেনিকে আছে, ফুজাতে আছে, সিভিলি নামে আছে। ওইগুলা সিভিয়ার পর্যায়ের ওসিডি। অনেক ওসিডি পেশেন্ট কিন্তু আছে, এগুলো হোমিওপ্যাথিতে ভালো হওয়ার চমৎকার সুযোগ রয়েছে। অন্য কোন চিকিৎসা পদ্ধতিতে এত সুন্দর আর চমৎকার ভাবে ভালো হওয়ার সুযোগ নেই। বেশি পরিশ্রম, দৈহিক অথবা মানসিক, এই দুটি স্তরের ভেতরে যে কোনটি, মানে যে কোনোটি ক্যালকেরিয়া কার্পেট রোগীর সবচেয়ে বড় শত্রু। মানে মানসিক বা শারীরিক কোনো পরিশ্রমই সে করতে পারে না, তার পক্ষে করা সম্ভব হয় না। দুটোই মনে হয় তার জন্য শত্রু। কারণ যখনই বেশি প্রেশার পড়ে যায় তখন একটা ইমব্যালেন্স হয়ে যায়, তখনই টালমাটাল হয়ে যায়, সবকিছু যুক্তি বা ব্যালেন্স হারিয়ে ফেলে। এর আত্মকেন্দ্রিক, এই ওষুধের রোগীরা কিছুটা আত্মকেন্দ্রিক হয়, সাজানো গোছানো বা সিমসাম বা আত্মনির্ভরশীল হয়। তারা অন্য শিশুদের সাথে খেলাধুলা যোগ দেওয়ার বদলে খেলা দেখা কিংবা বসে থাকায় বেশি পছন্দ করে। কারণ আমি অনেক রোগীকে দেখেছি, অনেক বাচ্চাদের যে খেলাধুলা করতে পছন্দ করো, মানে করি কিন্তু ক্লান্ত হয়ে যায়, দৌড়াদৌড়ি করতে পারে না। কারণ ক্যালকেরিয়া কার্পেট রোগী কেন দৌড়াদৌড়ি করতে পারবে না? কারণ তাদের ক্যালসিয়ামের ঘাটতি বরাবরই ছিল, জন্ম থেকেই ছিল তাদের। হাড়গুলা মজবুত হয়নি। তাহলে শরীরের কোন ঘরের যদি খুঁটিগুলো মজবুত না হয়, তাহলে ঘরের অন্যান্য কাঠামোগুলা কিন্তু একটু নড়বড়ে হয়ে যায়, শক্তিশালী হতে পারে না। ঝড় আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্যালকেরিয়া কার্পেট রোগীর হাড়গুলো তো মজবুত নয়। একটা মূর্তি যখন বানানো যায় পূজার মধ্যে, আমরা দেখেছি ছোটবেলায়, এখনো দেখি যে আগে কি করে, কাঠামো, অ্যানাটমি, হাড়গুলা দিয়ে আগে কিন্তু গঠন করা হয়েছে, তারপর জয়েন্ট গুলা দেওয়া হয়েছে। তাহলে সেটা যদি মজবুত না হয়, তাহলে উপরের সৌন্দর্য যখন মাটি দিয়ে আরো সুন্দর করে রং চং করবে, সুন্দর একটা মূর্তি তৈরি করবে, তখন ওইটা কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এটাও একটা ভয় যে আমি পড়ে যাব, আমি পারবো না, এই আতঙ্কে তারা ভোগে। এই জন্য খেলাধুলা থেকে তারা বিরত থাকে, পছন্দ করতে চায় না। মনে চায় কিন্তু সেটা ফিজিক্যালি এগোতে পারে না। এরা স্লো, মন্থর কিন্তু বুদ্ধিমান, খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ। ক্যালকেরিয়া কার্পেট শিশুরা যদি একবার স্কুলে ভর্তি হয়, তাহলে তারা প্রায় ভালো ছাত্র। তারা বুদ্ধিমান, তবে তাদের বুঝ কিছুটা ধীর গতির হতে পারে। দে আর ইন্টেলিজেন্ট বাট দেয়ার comprehension may be a bit slow, মানে খুবই অল্প হালকা ধীর। কারণ ফসফরাসের মতো তীক্ষ্ণ বুদ্ধির নয়, লাইকোপোডিয়ামের মতো চিকন ব্রেনের মানুষ নয়, তবে এরা বুদ্ধিমান। উপস্থাপিত পাঠ্য বিষয়গুলোতে বুঝতে তাদের কিছুটা সময় লাগে। এই কারণে তারা প্রায় তাদের কাজে ব্যস্ততা অনুভব করে। অর্থাৎ মাথায় সহজে, পড়াশোনা সহজ যে কোনো বিষয় ঢুকতে চায় না, কিন্তু একবার যদি ঢোকে বা বুঝতে পারে, তাহলে গভীরভাবে তাতে নিজেকে নিযুক্ত করতে পারে। যেমন আপনি তাকে একটা অঙ্ক বোঝাচ্ছেন, দেখবেন কিছু স্টুডেন্ট আছে চট করে অঙ্কটা বুঝে যাবে, আপনি একবার বুঝালেন বুঝে গেল। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা
না স্যার বুঝতে পারেনি, এখানে এলোমেলো হয়ে যাচ্ছে। আরেকবার সে চেষ্টা চালাচ্ছে, এই জন্য তার ব্যস্ততাটা থাকে, কারণ ওটা অ্যাচিভ করতে তাকে একটু সময় নিতে হয়। কিন্তু একবার যদি সে অঙ্কটা বুঝে যায় তাহলে তার মাথার মধ্যে অনেকক্ষণ থাকে, কারণ তার সবকিছুতেই স্লো, ধীর গতি, ধীরে হাঁটা শেখা, ধীরে কথা বলতে শেখা, ধীরে বসতে শেখা, ধীরে না করতে শেখা, প্রতিটা মাইলস্টোন জীবনের, ধীরে ব্রহ্মতালটা সময় মতো শক্ত না হওয়া, সকল ক্ষেত্রেই তার এই যে স্লাগিশনেস, ধীর গতি, মন্থর গতি। কারণ শরীরটা মনেরই গঠন, মনের আদলে শরীর তৈরি হয়। হোমিওপ্যাথি করতে হলে এটা বিশ্বাস করতে হবে। আমরা মিয়াজম সম্পর্কে জানি সোরা, PSORA, সোরা। সোরা মানে কি? মনকুণ্ডয়ন। মনকুণ্ডয়ন মানে কি? মনের চুলকানি। তাহলে সোরার কি শুধু মনেই চুলকানি থাকে? শরীরেও চুলকানি থাকে, চুলকণা। তাই প্রতিটি ক্ষেত্রে মনের আদলেই শরীরের গঠন তৈরি হয়। সে যাই হোক, তারা কঠোর শ্রম দিতে সক্ষম এবং তারা তাদের বাড়ির কাজ শেষ করতে ঘন্টার পর ঘন্টা সময় কাজে লাগাতে পারে। সে জানে, কারণ সে বুদ্ধিমান। তাই সে জানে যে আমাকে এটা বারবার করতে হবে, সময় একটু লাগুক। বুদ্ধিমানরা কখনো কোনো কাজ ফেলে দৌড়ে পালায় না, কিন্তু বুঝতে সময় লাগার কারণে একই সাথে অনেক কাজ এসে গেলে অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়, যেটা ক্যালকেরে কার্ভের ঘটে। কিন্তু লাইকোপোডিয়াম তীক্ষ্ণ বুদ্ধি, কিন্তু সে কিন্তু কাপুরুষ, দায়িত্ব নিতে চায় না। যার বিপরীতে কোষ্ঠিকাম সমস্ত দায়িত্ব মাথা পেতে নেয়। লাইকোপোডিয়াম আপনি মঞ্চে তুলে দিতে চাইবেন, সে না না আমি পারবো না, বক্তব্য দিতে পারবো না। কিন্তু তার তীক্ষ্ণ ব্রেনের কারণে, ক্রোধার বুদ্ধির কারণে সে ওই জায়গায় গিয়ে ঠিক ম্যানেজ করে নিয়ে আসে। কিন্তু ক্যালকেরে কার্ভের এখানে সময় নিয়ে সে এটা অ্যাচিভ করে। তার বিশ্বাস আছে যে আমি পারবো, এটা সময় লাগলেও আমি এটা অ্যাচিভ করতে পারবো। কৌতূহলী, প্রায় 6 থেকে 12 বছরের মধ্যে ক্যালকেরে কার্ভের শিশুদের মধ্যে অজানা, অতিপ্রাকৃত বা রহস্যময় বিষয়ের প্রতি তীব্র কৌতূহল তৈরি হয়। তারা গভীরভাবে এমন সব প্রশ্ন করতে থাকে যে আপনাকে চরমভাবে ভাবিয়ে তুলবে। এমনকি সঠিক উত্তরও আপনি সহজে দিতে পারবেন না। যেমন ঈশ্বর কি বা আল্লাহ কি, সৃষ্টিকর্তা আমাদের সাথে কি করতে চান, ফেরেশতা কারা, তারা কিভাবে আচরণ করে, মানুষ কেন মারা যায়, মৃত্যুর পর আমাদের কি কি হবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আর এই ধরনের অবান্তর, অযৌক্তিক, কৌতূহলোদ্দীপক প্রশ্ন করে শেষ বয়সে, পরিণত বয়সে সেটা ধীরে টানা। তাহলে এই যে এই প্রশ্নগুলো অবশ্যই শিশুর পারিবারিক বা সামাজিক পরিবেশের উপর নির্ভর করে এবং অনেক শিশুর ক্ষেত্রেই স্বাভাবিক এবং সহজাত এই প্রশ্নগুলো। কিন্তু অনেকে বলে না যে আল্লাহকে কে সৃষ্টি করলো, উপরওয়ালাকে কে সৃষ্টি করলো, আমরা কোথায় থেকে আসলাম, আবার কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব। এটা কিন্তু অনেক শিশুর, স্বাভাবিক শিশুর সহজাত একটা প্রশ্ন। কিন্তু ক্যালকেরে কার্ভের শিশুদের ক্ষেত্রে এই কৌতূহল কখনো কখনো অস্বাভাবিক বা রোগগত মাত্রায় পৌঁছে যায়। ঠিক যেমনটা আমরা ফাস্টিডিয়াসের ক্ষেত্রে দেখি। অনেকে ফাস্টিডিয়াস এই রুব্রিকটার সম্পর্কে পরিচিত। খুঁতখুঁতে স্বভাব, তাই না? নাক্সম, আর্সেনিক অ্যালবামকে আমরা চরমভাবে দেখি, কিন্তু আর্সেনিক অ্যালবাম একটু বেশি রোগের পর্যায়ে চলে যায়। কিন্তু নাক্সমটা কিন্তু রোগের পর্যায়ে নয়, সেটা বাস্তবতা নিরিখে সঠিক, অ্যাকিউরেসি আছে, বাস্তবতা নিরিখে সঠিক। যেখানে যেটা দরকার সে সেটাই করবে, অতিরঞ্জিত কিছু করবে না। কিন্তু আর্সেনিক অ্যালবাম অতিরঞ্জিত কিছু করে, ওসিডি পর্যায়ে চলে যায়, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, দ্যাট ইজ সূচিবায়ের মধ্যে চলে যায়। নাক্সম সেটি নয়। ঠিক তেমনি এই ক্যালকেরে কার্ভের এই প্রশ্নগুলা অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। এমনকি কোনো কোনো শিশু বলতে পারে যে সে যেন অপেক্ষা করছে কোন ফেরেশতা এসে তাকে জান্নাতে বা স্বর্গে নিয়ে যাবে, বিশেষ করে ফেরেশতা এসে তাকে নিয়ে যাবে। এই ধরনের কথা ইঙ্গিত করে যে শিশুটি বাস্তব জীবন থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে কল্পনা বা আধ্যাত্মিক জগতে আশ্রয় খুঁজছে। এমনকি কখনো কখনো শিশু ভাবতে শুরু করে সেও এই সৃষ্টিকর্তার একজন ফেরেশতা বা দূত। অর্থাৎ এটা শুধু প্রশ্ন নয়, বরং
এক ধরনের গভীর মানসিক অস্থিরতা, অজানার প্রতি অতিরিক্ত আকর্ষণীয় লক্ষণ, যা ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে রোগগত মাত্রায় নিয়ে যেতে পারে এবং নিয়ে যায়। মানে অতিরঞ্জিত, কল্পনা প্রবণ এই ক্যালকেরিয়া কার্ভের রোগীরা হয়ে যায়। শিশু এবং পরিণত বয়সেও অনেক সময় এরকম হয়ে যায়। তাদের কাছে পৃথিবীকে ব্যাখ্যা করার ভিতরেই হয়তো সৃষ্টিকর্তা, ফেরেশতা এবং অতি প্রাকৃতিক প্রভাব সমানত্ব বহন করে। তারা এইসব বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে, চিন্তা করে এবং অনেক কল্পিত বিষয় এরা মনে ধারণ করে। ফাস্টিডিয়াস, ফিটফাট, পরিপাটিত্ব মনোভাব ক্যালকেরিয়া কার্ভের অন্যতম লক্ষণ হলেও তা তার প্রধান বৈশিষ্ট্য নয়, বরং সে ধীর, চিন্তাশীল এবং নিরাপত্তা বোধ নির্ভর করে। তবে পোশাক আশাকে, চিন্তা ভাবনা, চলাফেরা বিশেষ এক ধরনের স্বাতন্ত্র বা আভিজাত্য চিন্তা ভাবনার উন্মেষ পাওয়া যায় এদের মধ্যে। তবে তার এই যে পরিচ্ছন্ন পরিপাটিত্বর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এরা অনেকটা স্বাস্থ্য সচেতন হয়ে যায়। কারণ রোগ আক্রমণের ভয়, কারণ সে ভীতু, কারণ জটিল করে রোগ তাকে আক্রমণ করবে, হয়তো ক্যান্সার হবে, হয়তো সে পাগল হয়ে যেতে পারে, কোন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, রোগ সংক্রমণের ভয়। অর্থাৎ একটা রোগীর একটা লক্ষণের সঙ্গে, মূল লক্ষণের সঙ্গে অন্যান্য যে পারিপার্শ্বিক লক্ষণের কিন্তু একটা কাভারেজ থাকে, একটা নেটওয়ার্ক থাকে। কারণ আমাদের কাছে যখন কোনো রোগী আসে, সেটা অ্যানাল ফিশার হতে পারে, পাইলস হতে পারে, ফিস্টুলা হতে পারে, কিংবা টিউমার হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, যে কষ্টই হোক না কেন, রোগীকে আমরা ওই রোগটা দেখেই তো চিকিৎসা দেই না। তার অ্যাজ এ হোল, মানে হলিস্টিক্যালি অ্যাপ্রোচ হিসাবে আমরা রোগীকে দেখি। কারণ এই টিউমারের সঙ্গে, এই অ্যানাল ফিশারের সঙ্গে তার শরীরের অন্যান্য কষ্টগুলো কি কি আছে। একটা শরীরের মধ্যে একটা চেইন আকারে সমস্ত রোগগুলো একটা চেন মালার মতো থাকে। আমাদের ওই মালাটাই খুঁজতে হবে। কারণ একজনের পাইলস হয়েছে, তার রাগ হলে প্রচন্ড রাগ, তার জন্য যে ওষুধ হতে পারে, আরেকজনের পাইলস হয়েছে তার রাগ নেই, তার জন্য ওষুধ আলাদা। একজন মিষ্টি খুব পছন্দ করে, তারও পাইলস, তার জন্য যে ওষুধ। একজন মিষ্টি একদম পছন্দ করেন, তার জন্য ওষুধ আলাদা হতে পারে। এই প্রত্যেকটা লক্ষণের ক্ষেত্রে যে ওষুধ আলাদা হয়ে যাচ্ছে, তার মানে কি প্রত্যেকটা রোগের মধ্যে একটা চেইন আছে। ওই রোগের সঙ্গে মানসিক, শারীরিক কনস্টিটিউশন, ক্যারেক্টারের সঙ্গে একটা মিল বন্ধন আছে। ওই মিল বন্ধনটাই খুঁজে বের করা একজন ক্লাসিক হোমিওপ্যাথের মূল দায়িত্ব। সে যদি করতে পারে, তাহলে তার মস্তিষ্কের ব্যাকআপে যে ওই যে মালা, একটা চিত্র ওষুধের, সে তো অনেক বই পড়েছে, অনেক বই, অনেক ওষুধ পড়েছে, তার ব্যাকআপে তো সাজানো আছে, বারবার 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 পড়তে পড়তে আত্মস্থ করে ফেলেছে। এইবার তার ওখানের সঙ্গে যেটা মিলে যাবে, সেই ওষুধটাই হবে সেই রোগীর আরোগ্যদায়ী ওষুধ। এবার কয়েকটা অদ্ভুত লক্ষণ নিয়ে আলোচনা করবো আমরা ক্যালকেরিয়া কার্ভের। পা খুব ঠান্ডা কিন্তু ঢাকলে জ্বালা করে। পা খুবই ঠান্ডা কিন্তু যদি ঢাকেন, ঠান্ডা তাহলে ঢাকলে একটু আবরণে ভাল লাগবে, কিন্তু জ্বালা করে। বিন্দু বিন্দু ছোট ছোট জায়গা ঠান্ডা হয়ে থাকে। ঠান্ডা পানি সহ্য হয় কিন্তু সাধারণ পানি অসহ্য। অদ্ভুত একটা লক্ষণ, তাই না? সাধারণ পানি তো সাধারণ মানুষ, সুস্থ মানুষের সহ্য হবে, যেহেতু সে অসুস্থ তাই তার সাধারণ জিনিসটাই অসাধারণ বা কষ্ট লাগে। এখানেই এই লক্ষণগুলো হোমিওপ্যাথির জন্য বেশি দরকার। কষা হলে বা কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধ অবস্থায় সকল কষ্টের উন্নতি হয়, তার ভালো লাগে। এটা একটা অদ্ভুত লক্ষণ। আমি আমার ফেসবুকে যারা যুক্ত আছেন বা ফলোয়ার আছেন, তারা জানেন যে আমি বেশ কিছুদিন এইগুলা কন্টিনিউ করেছি, কিন্তু এখন সময় সুযোগ যথেষ্ট কম পড়ার কারণে সেটি পাই না। অনেক রিলও আছে, আপনারা আমার পেজে গেলে বা ইয়াতে গেলে আপনারা দেখতে পাবেন, এগুলো সিরিয়াল এখনো আছে। ওখানে অনেক শিক্ষণীয়, এই অদ্ভুত অসাধারণ লক্ষণ নিয়ে অনেক লাইভ আমি করেছি। তো তাহলে এই যে এখানে যেটা বসা হলো যে কোষ্ঠবদ্ধ অবস্থায় আসলে কি মানুষ ভালো বোধ করতে পারে? কখনো না। কষা হলে, কোষ্ঠবদ্ধ হলে সে ভালো বোধ করে। আচ্ছা, এর বিপরীতে একটি লক্ষণ আছে।
বিপরীত একটি লক্ষণ যে দিনের বেলা হয়তো ৫-৭ বার ৮-১০ বার পাতলা পায়খানা হলো। মানুষ তো খুব দুর্বল হয়ে যাবে, তাই না? তাহলে এই ক্ষেত্রেও সে কোনো দুর্বল হয় না। বরঞ্চ একটু কমফোর্ট ফিল করে। এতবার পাতলা পায়খানা থেকে তো অনেক জল, পানি এবং লবণ বের হয়ে গেল। অনেক মিনারেলস বের হয়ে গেল। দুর্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু সে দুর্বল বোধ করে না। তার এটা কথা একটা বোঝা অদ্ভুত যাচ্ছে না, লক্ষণ। ডাবল আসতেছে এইটা কথা। কোন ওষুধে আছে কে বলতে পারবেন? অ্যাসিড ফস, হ্যালো? অ্যাসিড ফস। সকলের কাছে কি তাই মনে হচ্ছে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি না স্যার, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ডাবল শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। না, না আমি যার শোনা যাচ্ছে না তাকে জিজ্ঞেস করছি না। যার শোনা যাচ্ছে তিনি একজন বলেন। তাহলে না আমি বুঝবো যাচ্ছে যে আমার ঠিকঠাকই নেটওয়ার্ক শোনা ঠিক আছে। যাচ্ছে। ওকে ফাইন। শোনা শোনা যাচ্ছে স্যার? লাউড এন্ড ক্লিয়ার স্যার। ওকে ফাইন। হ্যাঁ শোনা যাচ্ছে ওকে স্যার। থ্যাংক ইউ। মানে একজন যদি শোনা যায় তাহলে ভাববো যে আমার নেটওয়ার্ক ঠিক আছে। তাহলে আপনার ওই জায়গায় নেটওয়ার্কের জটিলতা থাকতে পারে। অসুবিধা নাই। পরে তো এটা রেকর্ড থাকছে, পরবর্তীতে এটা শুনে নিতে পারবেন। কিছু করার নেই। আপনার ওই জায়গায় হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তো তাহলে দেখেন, আমরা নোট যখন করব, আপনি ক্লাসিক হোমিওপ্যাথি একদিনে হতে পারবেন না। ধীরে ধীরে আপনাকে হতে হবে। আপনি কোষ্ঠবদ্ধ অবস্থায় রোগী ভালো বোধ করছে, ক্যালকেটেকার অদ্ভুত লক্ষণ। এটা অনেক গুরুত্ব অনেক বেশি। এর বিপরীত লক্ষণটাও আপনি খুঁজে বের করবেন, মাথায় রাখবেন, নোট রাখবেন ওখানেই। এখানে যে 20টা নোট করবেন ওর পাশেই রাখবেন যে বারবার পাতলা উদরময় হলেও রোগী ভালো বোধ করছে, অ্যাসিড ফস। এই একটি লক্ষণে আপনি এই রোগীকে আরোগ্য করতে পারবেন। লক্ষণ সমষ্টি মেলা লক্ষণ দিয়ে হয় না, একটা লক্ষণ দিয়ে লক্ষণ সমষ্টি হয়। নেক্সট, শরীর ঠান্ডা তবুও প্রচন্ড ঘাম হয়। এখানে একটি চমৎকার বিষয় জানার আছে। সেটা হলো, আপনি রোগীকে জিজ্ঞেস করলেন আপনার গরমে কষ্ট বেশি না শীতে কষ্ট বেশি, গরম কাতর না শীত কাতর। সে যদি বাচ্চা হয় তাহলে তো সে উত্তর দিতে পারবে না। তার অভিভাবক যারা আছে, বাবা মা আছে, তারা বলবে আরে বাপরে আমার ছেলে খুবই গরম কাতর। কিভাবে বুঝলেন? এত ঘামে মাথাটাতে ঘামে বালিশ ভিজে যায়, ফ্যান চলছে তবু। তার অর্থ কি তাই? না, তাই না। যত শীত কাতর, অধিকাংশ মনে হয় শীত কাতর ওষুধ ঘাম প্রচুর। ঘামলেই সে গরম কাতর হয়ে যায় না। ক্যালকেরেকার মাথা প্রচন্ড ঘামে। সালিসে প্রথম শ্রেণীর শীত কাতর প্রচন্ড ঘাম। থুজা শীত কাতর প্রচন্ড ঘাম। রাষ্ট্রক শীত কাতর প্রচন্ড ঘাম। মানে অধিকাংশ শীত কাতর ওষুধই মানে ঘাম বেশি। তাহলে শরীর ঠান্ডা তবুও প্রচুর ঘাম হয়, এটা একটা অসাধারণ লক্ষণ। উত্তেজিত হলে ব্যথাযুক্ত মাসিক শুরু হয়। মলত্যাগের পূর্বে রাগ হয় খুব, ভেরি ইম্পর্টেন্ট সিমটম। সহবাসের পর পা কাঁপে, তার পা। মাথা ব্যথার সময় মিষ্টি খাবার প্রবল ইচ্ছা হয় এবং ডিম খেতেও ইচ্ছা হয়। শীত কাতর, তবে রোদ অসহ্য। বেদনাহীন স্বরভঙ্গ এবং সকালে স্বরভঙ্গ এবং বিকালে উদরময়। এই কয়েকটি লক্ষণ আমাদের মনে রাখতে হবে। এই কয়েকটি লক্ষণই যে সব রোগীর মধ্যে থাকবে তা কিন্তু নয়। যদি দুই একটিও পাই তবু আমরা এই ওষুধের দিকে আমাদের চিন্তাটাকে প্রসারিত করবে। তার অর্থ এই নয় যে একটা দুইটা লক্ষণ নেই আমি ওষুধের দিকে যাব। তো সিভিয়ার যেই অদ্ভুত অসাধারণ লক্ষণ সেটা দেখে আমরা ওই ওষুধটা, অন্য কোনো যদি লক্ষণ না পাই সেক্ষেত্রে ওই একটা দুটো লক্ষণ, অদ্ভুত অসাধারণ লক্ষণ দেখে আমরা ওষুধ নির্বাচন করতে পারি। এবারে আসবো আমরা মোডালিটিস, যেটা যে কোনো ওষুধ অ্যাকিউট ক্ষেত্রে হোক আর ক্রনিক ডিজিজে হোক, এই অদ্ভুত অসাধারণ লক্ষণ সব সময়ের জন্য আমাদের ওষুধ নির্বাচনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। সকল ক্ষেত্রে, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে। আপনি ব্যথা আছে, আপনাকে প্রথম প্রশ্ন কিন্তু হবে ব্যথা। প্রথম মোডালিটিস এর ক্ষেত্রে প্রশ্ন হবে ব্যথা ঠান্ডায় ভালো হয় নাকি গরমে ভালো হয়। ঠিক আছে, প্রথমেই প্রশ্ন এটা। যদি অ্যাকিউট কন্ডিশন হয়, আর ক্রনিক হলে তো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনি করবেন। এখানে কিন্তু বেশ কিছু ওষুধ আছে। ব্যথা কখন কম বেশি হয়? সকালে, দুপুরে, বিকেলে, রাতে। টাইম মোডালিটিস দেখবেন, কিংবা দিনে না রাতে। ব্যথা কি নড়াচড়ায় বেশি হয় নাকি চুপচাপে? এই যে এই ধরনের মোডালিটিস। তার মানে কি?
আমি বোঝাচ্ছি যে মোডালিটিস এর গুরুত্ব সব সময়ের জন্য বেশি। আপনি অ্যাকিউট ক্ষেত্রে তো 100% মোডালিটিস লাগবে। অনেক সময় আপনি ক্রনিক ক্ষেত্রে মোডালিটিস অতি স্পষ্টভাবে নাও পেতে পারেন, কারণ ক্রনিক স্টেপ যখন হয় না তখন অনেক লক্ষণগুলা বিকৃত হয়ে যায়, অনেক লক্ষণ চাপা পড়ে যায়, সময়ের আবর্তনে আস্তে আস্তে চাপা পড়ে ওইটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। যেমন একটা উদাহরণ দেই, আর্সেনিক অ্যালবা রোগী, আর্সেনিক অ্যালবা এই ওষুধটা অ্যাকিউট ক্ষেত্রে ঘন ঘন অল্প অল্প পানি পান করে, ক্রনিক ক্ষেত্রে এরাই আবার বেশি পানি পান করতে পারে। এতে অবাক হবার কিছু নাই, আমাদের দুটোই জানতে হবে। ঠিক আছে, হ্রাস বৃদ্ধি, হ্রাস শুষ্ক আবহাওয়ায়, গরমে এদের হ্রাস, কারণ শীতটা তো উত্তাপ প্রয়োগে হ্রাস, কারণ শীত ঠান্ডা ওই জায়গায় উত্তাপ দিলে ভালো, ব্যথাযুক্ত পার্শ্বে চেপে শুলে হ্রাস। একটা যদি মনে রাখেন, বিপরীতে এমনিতেই মনে থাকবে কি, শুষ্ক আবহাওয়ায় যদি এরা ভালো থাকে তাহলে ভেজা আবহাওয়ায় ঠান্ডা আবহাওয়া এরা খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। গরম উপশম মানে ঠান্ডাতে এরা কষ্ট, এটা স্বাভাবিক। উত্তাপ প্রয়োগ উপশম মানে ঠান্ডা প্রয়োগে বৃদ্ধি, ব্যথাযুক্ত পাশে চেপে শুলে মানে একটা দিলেই তার বিপরীত গুলো অন্যটার ক্ষেত্রে সেটা আমরা কিন্তু হ্রাস শিখলে উপশম বৃদ্ধিটা বুঝতে পারবো, বৃদ্ধি দেখলে হ্রাসটা বুঝতে পারবো। অনেকটা, সকল ক্ষেত্রেই আবার তা নয় কিন্তু। বৃদ্ধিটা ঠান্ডা হওয়ায়, ঠান্ডা ভেজা আবহাওয়ায়, ঠান্ডা জলে স্নান করলে বা হাত কিংবা পা ধুলে, পূর্ণিমাতে জলে বসে বা দাঁড়িয়ে কাজ করে, আহারের পর সিঁড়ি দিয়ে উপরে উঠলে, এইগুলা করলে আর কষ্টগুলা বেড়ে যায়। তাহলে হ্রাস বৃদ্ধিটা আমরা জানলাম। এবার দেখবো জ্বর ভিতুল কাস্তারের। আচ্ছা, এখানে জ্বর ভিতুল কাস্তারের কি নোটস থেকে 2 পেজে এটা আমরা একটু দেখবো। সেটা হলো, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড নিচে লিখে দিয়েছি আমি, হ্যাঁ, যেন আপনাদের কিছু মিনিং করতে পরে সহজ হয়। নিউমেরাস মানে অনেক, টাইপিক্যাল মানে সাধারণ, বিট মানে কিছুটা, স্টাবিলিটি মানে স্থায়িত্ব, প্রিভেলিং মানে প্রচলিত, অ্যারে মানে বিন্যাস, বিয়ন্ড মানে অতিক্রম। কিওয়ার্ডস দেখবো আমরা, ক্যালকুলেট রাখবে কিওয়ার্ডস গুলা কি কি। চিলি, ফ্ল্যাবি উইথ নিউমেরাস ফেয়ার্স, উইথ নিউমেরাস ফেয়ার্স, ডিজায়ার এইকস এন্ড সুইটস, এটা হলো কিওয়ার্ডস। অর্থাৎ শীতকাতরেরা, ফ্ল্যাবি মানে একটু থলথলে, উইথ নিউমেরাস ফেয়ার্স অনেক রকমের ভয়, ডিজায়ার ইক এন্ড সুইটস মিষ্টি এবং ডিম পছন্দ। কিন্তু এই রোগীরা কিন্তু টক পছন্দ করে, সেকেন্ড গ্রেডেড মিষ্টি, ডিম, হ্যাঁ, চক, খড়ি, ইনডাইজেস্টিভ যে ফুড আছে সেগুলো খেতেও পছন্দ করে। তাহলে টিপিক্যাল ক্যালকেরিয়া ইজ রেসপন্সিবল, অর্থাৎ সাধারণত ক্যালকেরিয়া রোগীরা কি খুবই দায়িত্বশীল, হার্ড ওয়ার্কিং এন্ড প্র্যাকটিক্যাল, এরা খুব কঠোর পরিশ্রম করতে পারে এবং খুব বাস্তব সম্মত। শি ইজ এ বিট স্লো, সে কিছুটা মন্থর, স্লো, অ্যান্ড শি সিক স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি, সে অন্বেষণ করে কি, সিক মানে অন্বেষণ করে, স্টেবিলিটি স্থায়িত্ব, পার্মানেন্ট এবং নিরাপত্তা সবসময় এরা অন্বেষণ করে খুঁজে বেড়ায়। কিভাবে? আমরা কিন্তু উৎসভিত্তিক আলোচনায় যারা মনোযোগ দিয়ে শুনেছেন দেখছেন, কিন্তু এখন কিন্তু ওইগুলো চলে আসবে অটোমেটিক। যে এরা একটা ঝিনুক কি করে, ঝিনুক তাদের জায়গা মতো পছন্দসই একটা জায়গায় সে নিজের শান্ত মতো, যেখানে পদচারণা নাই, মানুষের ভিড় নাই, ইয়া না, গ্যাঞ্জাম ফেসাদ নাই, পায়ের তলে পড়বে না, চ্যাটকা হবে না, এমন একটা জায়গায়, নিরাপদ একটি জায়গায় কিন্তু সে নিজেকে স্টেবল করে রাখে। ঠিক এই রোগীরাও কিন্তু তাই চায়। She has numerous fear like high place, সে অনেক রকমের ভয় আছে, লাইক কিসের মতো, হাই প্লেস উঁচু স্থানের, ডগস, ক্যাটস, বাট উইথ এ প্রিভেইলিং ফিয়ার অফ ইনসানিটি। আচ্ছা, তাহলে এইগুলা তার ভয় আছে এবং পাগলামির ভয় আছে, পাগল হয়ে যাবার ভয়, ইনসানিটি মানে পাগলামি বা পাগল হয়ে যাবার, উন্মাদ হবার। She undermark many responsibilities until finally she collapse from overworking, মানে কি, এই যে সে আন্ডারটেক নিতে চায় কি অনেক ধরনের দায়িত্ব কাজ, কিন্তু শেষে সে কি হয়, এই অতিরিক্ত কাজ করার কারণে সে একদম মানে সব তাল খেয়ে হারিয়ে ফেলে। কোলাপস মানে ধ্বংস হয়ে যায়, মানে একেবারে ধসে পড়ে, এমনটা বোঝায়। The practitioner should not get lost in the vast array of symptoms, but should look for the main keynotes of the remedy.
অর্থাৎ যারা প্র্যাকটিশনার চিকিৎসক রয়েছে তাদের এত বড় এত বিশাল ব্যাপক এই লক্ষণগুলা ভাবার দরকার নেই। মেইন যে কিনোটস গুলো আছে সেগুলা ধারণ করেই এগিয়ে যেতে হবে। There is a great aggravation from cold and wet weather. ঠান্ডা এবং ভেজা আবহাওয়াতে তাদের কষ্ট করে বেড়ে যায়। The patient has cold feet that may have a slight clammy sweat. এবং এই রোগীদের পায়ের পাতাগুলো খুব ঠান্ডা হয়ে যায়, মানে ঘামও হয়, হালকা চটচটে ঘামও হয়। অনেকে তো শক মানে মোজা পরে রাখে প্রথমের দিকে এবং শেষ রাতের দিকে তারা সেটা খুলতে বাধ্য হয়। A tendency to be overweight, perspiration during sleep around his neck. তাদের মোটা হওয়ার, ফ্ল্যাবি হওয়ার, মানে ওভারওয়েট, অতিরিক্ত ওজন হওয়ার একটা প্রবণতা থাকে। তাদের ঘামগুলো হয় ঘাড়ের আশপাশ দিয়ে, মাথার ঘাম মানে অক্সিপিটাল এরিয়াতে, ঘাড়ের চারপাশ দিয়ে তাদের ঘাম হয়। ডিজার ফর সুইট অ্যান্ড সফট বয়েলড এগ, মিষ্টি এবং নরম সেদ্ধ ডিমটাই খেতে এরা বেশি পছন্দ করে। মেন্টাল স্টেট আমরা দেখবো ম্যানি ফিয়ার, হাই প্লেসেস, ইনসানিটি, ডগস, র্যাটস, ডেথ, ডিজিজ, ডার্ক কোস্ট, থান্ডার স্টর্ম, অ্যাক্সিডেন্ট। এইগুলা অর্থ আমরা জানি মোটামুটি। অনেক ধরনের ভয়, উঁচু স্থানের, পাগল হয়ে যাবার, কুকুর, বিড়াল, মৃত্যু, রোগ, অন্ধকার, ভূতের, বজ্রপাত, থান্ডার স্টর্ম মানে বজ্রপাত, অ্যাক্সিডেন্ট এবং এই দুর্ঘটনার ভয় পায়। ডেসপেয়ার অফ রিকভারি, এবং আরোগ্য যে হবে সে ব্যাপারে হতাশ থাকে। ডেসপেয়ার অবস্টিন, একগুঁয়ে টাইপের হয় না, একগুঁয়ে টাইপের, যা মনে করবে তাই, ওকে বুঝাইলেও কাজ হবে না। সেন্সিটিভ হোয়েন হিয়ারিং ক্রুয়েলটিস, যখন নিষ্ঠুরতার কিছু শোনে তখন তারা একটু সেন্সিটিভ হয়ে যায়। রিলিজিয়াস অ্যাফেকশন ইন চিলড্রেন, দ্য চাইল্ড ইনকোয়ার্স অ্যাবাউট গড, অ্যাবাউট দ্য বিয়ন্ড এটসেট্রা, মানে ওই যে ধর্মীয় বিষয়ে সৃষ্টিকর্তা কে, কোথায় থেকে আসলো, কিভাবে হবে ফেরেশতা, দুনিয়া কিভাবে সৃষ্টি হলো, কোথায় যাব, স্বর্গে যাব, নিজেকেও এরকম দূত মনে করে, এইরকম অতিরিক্ত চিন্তা ভাবনা তার মাথায় সৃষ্টি সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত বিষয়ে থাকে। এবং এই বইগুলা সে কিন্তু বেশি পছন্দ করে, এই বইগুলা বেশি পছন্দ করে এবং মেডিকেল সায়েন্সের বইগুলো বেশি পছন্দ করে এই দুইটা কারণে। সৃষ্টিকর্তা সংক্রান্ত জানার আগ্রহ থেকে, এবং সে রোগ সংক্রমণের ভয়, রোগে আক্রান্ত হবে এই বিষয়ে সে কি করবে না করবে অতিরিক্ত কনসাস হবার কারণে এই বইগুলোর প্রতি তাদের মনোযোগটা একটু বেশিই থাকে। ফিজিক্যাল স্টেট আমরা দেখবো চিলি, সেন্সিটিভ টু কোল্ড, শারীরিকভাবে খুবই শীতকাতর, ঠান্ডার প্রতি খুবই সেন্সিটিভ হয়, ঠান্ডা সহ্য করতে পারে না, কারণ হলো ল্যাক অফ ভাইটাল ফোর্স, জৈবিক তাপের অভাব। কোল্ড এক্সট্রিমিটিস স্পেশালি ফিট, পায়ের তালুটা খুব ঠান্ডা থাকে। ইউজুয়ালি স্লিপস উইথ সক্স অর হট ওয়াটার বটল, মানে কি, মানে সাধারণত তারা কি পায়ে মোজা পরে থাকে এবং অথবা গরম পানির বোতল রাখে। কিন্তু মোজা আগ্রাতে পরে থাকলে সেই সাথে দিক সেটা রাখতে পারে না, ঘেমে যায়, কষ্ট হয়, তখন জ্বালা করে। প্রফিউজ পারস্পিরেশন ডিউরিং স্লিপ স্পেশালি অন দ্য সার্ভাইকাল রিজিয়ন, চেস্ট অ্যান্ড স্কাল্প, প্রচুর ঘাম হয় বিশেষ করে ঘুমের মধ্যে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাথার ঘামে বালি দিতে, মাথার ঘামে বালি দিতে, আমরা খুব ভালোভাবে জানি এটা এই রোগীদের ক্ষেত্রে। আচ্ছা, এবং সার্ভাইকাল রিজিয়ন যেটা বলা হয়েছে, মানে ওই আমরা জানি যে আমাদের যে মেরুদণ্ড আছে 33টা ভার্টিব্রা আছে, কশেরুকা আছে, তার মধ্যে C7 মানে সার্ভাইকালের 7, আমরা CR7 মানে ক্রিশ্চিয়ান রোনালদো বুঝি না, C7 সার্ভাইকাল 7টা। তারপর থোরাসিক, TH, থোরাসিকে কয়টা থাকে, 12টা থাকে। কিভাবে মনে রাখবো, 12 টি, থোরাসিকের প্রথম টিতে 12 মানে 12টা, লাম্বারে 5টা থাকে, এল মানে কি 5, 5টা। তারপরে হ্যাঁ তারপরে স্যাক্রামে 5টা আর কক্সিসে 4টা, এই মিলে 33টা থাকে। মনে রাখার মধ্যে C7, টিতে 12 12, লাম্বারে এলতে 5 মানে 5, আর বাকিগুলো 5 আর 4, এটা মনে রাখলে 33টা হয়ে যাবে। এটা আমার টিক্স আর কি।
আপনাদের মতো মনে রাখতে পারবেন। আচ্ছা, তো তাহলে তার সার্ভাইকাল রিজন মানে ওই যে C7 মেরুদণ্ডের উপরে যে 7টি হাড় থাকে, ভার্টিব্রা থাকে, সেই জায়গাতে ঘাম হয় মানে কি ঘাড়ের পিছনে, এটাই আমরা বুঝবো। এছাড়াও চেস্ট বুকেও হয়, স্কাল্প, ওর্স ফ্রম এক্সারশন ইন জেনারেল, স্পেশালি দ্য হেডেক, আউট অফ ব্রেথ, মানে সাধারণত পরিশ্রম করলে তাদের কষ্টগুলা বেড়ে যায়, বিশেষ করে মাথা ব্যথাটা হয় এবং তাদের শ্বাস প্রশ্বাস একটু কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট প্যান্টিং রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস একটু কঠিন হয়ে যায় ফ্রম অ্যাসেন্ডিং, উপরের দিকে উঠলে। তার মানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে এদের কষ্টগুলো বেড়ে যায়। একটু এখানে ভাববার বিষয় আছে। সবাই বললেন তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে সবারই কষ্ট হয়, হ্যাঁ, ক্যালকেরি কার্ভের কষ্টটা আরেকটু বেশি হয়। ওই যে সৃষ্টিকর্তা সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে, এটা সবাই বাচ্চাদের কিন্তু একটা সহজ প্রবৃত্তি, কিন্তু ক্যালকেরি কার্ভের একটু বেশি। নাকজমের যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাভাবিক, আর্সেনিকেরও তাই কিন্তু একটু বেশি, রোগের পর্যায়ে চলে যায়। এইটাই আমাদের বুঝতে হবে। ক্যালকেরি কার্ভ সিঁড়ি তো প্রায় উঠতেই পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, খেলাধুলা করতে পারে না, অনেকক্ষণ অন্যদের সঙ্গে সমান তালে তাল মিলাতে পারে না, সাইকেল চালাতে গেলেও তাদের কষ্ট বাড়ে। অবেসিটি দা প্রডিউস ফ্ল্যাভিনেস, স্থূলতা, এবং আস্তে আস্তে তারা ফ্ল্যাবি হয়ে যায়, থলথলে হয়ে যায়, একটু মুটিয়ে যায়। ব্রিটল সফটনেস, ব্রিটল মানে আঙ্গুল বা ভঙ্গুর হয়ে যায়, নখগুলা ভঙ্গুর হয়ে যায়, নখগুলা পাতলা হয়ে যায়, সফট হয়ে যায়, নরম হয়ে যায়, সহজে ভেঙে যায় সালিশের মতো। পেইনস এন্ড সোয়েলিং অফ দ্য ম্যামি বিফোর মেন্সেস, মানে স্তনগুলো, পেনিস এন্ড সোয়েলিং অফ দ্য ম্যামি মানে পেইনস তার ম্যামি অর্থাৎ মাতৃস্তনগুলো, স্তনগুলো ব্যথা হয়ে যায় এবং ফুলে যায় পিরিয়ডের আগে, মিন্সের আগে তাদের স্তনগুলো ব্যথা এবং ফুলে যায়। বেশ কিছু ওষুধে আমরা কিন্তু পাই, গলা ব্যথা হয় মিন্সের আগে, ল্যাকটানাইন মেককারবাসে, বুকে ব্যথা হয়। এই লক্ষণগুলা, অন্যান্য লক্ষণ দেখে আমরা এই পার্থক্যগুলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্লো ডিফিকাল্ট ডেন্টিশন ইন চিলড্রেন, ধীর ডিফিকাল্ট ডেন্টিশন ইন চিলড্রেন, বাচ্চাদের দাঁত ওঠার সময় কষ্ট হয় অনেক, সেটা কিন্তু অনেক ওষুধে আছে। ওই যে বলেছি মাইলস্টোনটা কি, আগামী ক্যালকেরি ফসের যে ক্লাসগুলো হবে, দুটো ক্লাস, সেই ক্লাসে মাইলস্টোনটা কি, প্রত্যেকটা বাচ্চার একটা মানুষের জীবনে জন্ম থেকে মাইলস্টোন গুলো কোন কোন জায়গায় আছে, সেগুলাই আমি আগামী ক্যালকেরি ফস ওষুধে দেখানোর চেষ্টা করব। কারণ ওগুলা আমাদের জানতে হবে, না হলে তো আপনি বুঝতেই পারবেন না একটা বাচ্চার স্বাভাবিক অবস্থাটা কি, সুস্থতা কি, আর অসুস্থতাটা কোনটাকে বলবো। কারণ সুস্থতা সম্পর্কে আমাদের জানতে হবে, নর্মাল যে ফেস, নর্মাল ফর্ম, সেটা জানলেই আমরা বাকিগুলো সব অ্যাবনর্মাল সেটা আমরা বুঝতে পারবো সহজেই। তারপরে কনভালশন ডিউরিং ডেন্টিশন, ঠিক দাঁত ওঠার সময়, এটা এমন একটা মুহূর্ত বাচ্চাদের, দাঁত ওঠার সময় মানে বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। মানে পেটটা একটু প্রসারিত হয় এবং এনলার্জ বড় হয়ে যায়। এবং আমরা জানি যে ক্যালকের কার্ভের রোগী তো শুধু স্থূল নয়, মোটাই না, চিকনও হয়। যদি চিকন হয় সেক্ষেত্রে পেট এবং মাথাটা বড় দেখায়, পেটটা ঢাকের মতো দেখায়, ছোট্ট গামলা ওই রকম উপর করাটা, গামলা যেমন ফুলে থাকে পেটটা এরকম ফুলে থাকে, অথচ তারা শীর্ণ। তার মানে ক্যালকেরি কার্ভ শীর্ণতাও ফার্স্ট গ্রেডে আছে, আবার অবিসিটি যেটা সেটাও কিন্তু ফার্স্ট গ্রেডে আছে। আমরা শুধু স্থূলাকার মোটাকাটা দেখলেই যে আমরা ক্যালকেরি কার্ভ গ্রাভাইটিস
তারপরে ক্যালিকার, অ্যান্টিমক্রুড এগুলা হবে তা কিন্তু না। গতদিন দেখিয়েছি গ্রাফাইটিসও শীর্ণ হতে পারে, ক্যালকিয়ার কার্বও শীর্ণ হতে পারে, ন্যাট্রামের শীর্ণ না হয় স্থূল হতে পারে। একটা লক্ষণ, ওই লক্ষণটা যে আমরা এতদিন যা পড়ে আসছি সেরকমই হবে তা কিন্তু না, উল্টোটাও হতে পারে। কিন্তু একটা লক্ষণ দেখেই ক্যালকিয়ার কার্ব আমার চেম্বারে আসলে চিকন চাকন ক্যালকিয়ার কার্ব হবে না, এটা যেন মনে না করি। কারণ হলো কোন লক্ষণের প্রতি, এই ধরনের কোন লক্ষণের প্রতি আমাদের দুর্বলতা থাকা যাবে না, বদ্ধমূল ধারণাও থাকা যাবে না যে এই লক্ষণ না হলে এটি হবে না। কারণ আগে উদাহরণ দিয়েছে, একটা নারী যদি বিয়ার কোণে বসছে, সবাই তো জানে একটা কোণে, গলার হার আছে, হাতের বালা আছে, কানের দুল আছে, নাকে নথ আছে, লাল শাড়ি পরে আছে, এখন তার হাতের বালা না থাকলে কিছু কোণে হবে না? হবে, হয়তো অলংকার একটা কমে গেল। গলার নেকলেস না হলে কি হবে না? হবে, হয়তো অলংকার আরেকটা কমে গেল, কিন্তু কোণে তো ঠিকই আছে। ঠিক তেমনি এরকম লক্ষণগুলা ডানে না হয়ে যদি বামে হয় লাইকোপোডিয়ামের, তাহলে যে সে লাইকোপোডিয়াম হবে না এমনটা যেন না হয়। কারণ এগুলো একটা লক্ষণ মাত্র ছুটে গেল। কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলা না হলে ওষুধ হতে পারে না সহজে। যেমন কোন মানুষের যদি মুন্ডুটাই না থাকে তাহলে তার চেনা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। কিন্তু একটি রোগীর মধ্যে এমন কোন ভাইটাল ফোর্স, এমন কোন চিহ্ন করতে ব্যর্থ হয় না, চিহ্ন ফুটিয়ে তুলতে ব্যর্থ হয় না, যা একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের দৃষ্টি এড়িয়ে যায়। দক্ষ যারা, তারা কোনো না কোনো ভাবে সেটা খুঁজে পাবেই, কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে হবে। তো a bit slow individuals, sluggishness, hyperthyroidism, constipation with no urging। তার মানে এরা একটু স্লাগিশনেস হয়, একটু স্বতন্ত্র টাইপের হয়, স্লাগিশনেস, ধীর গতির, মন্থর গতির, হাইপোথাইরয়েডিজম হয়, এবং কোন বেগ ছাড়াই, কোন বেগ হয় না অথচ সে কোষ্ঠবদ্ধতায় ভোগে। এই লক্ষণগুলা আমাদের ক্যালকিয়ার ফিজিক্যাল সিম্পটম। জর্জ ভিতুর কাছে এই জিবিকি নোটস থেকে আমরা এটা পেলাম। মোডালিটির ক্ষেত্রে এখানে বলেছেন ডিজায়ার সুইট এগস, স্পেশালি সফট বয়েলড, মানে একটু নরম সেদ্ধ ডিম। মিল্ক স্ট্রেঞ্জ মানে অদ্ভুত জিনিস, যেমন কোয়াল মানে কয়লা, ইনডাইজেস্টেবল মানে চক, খড়ি, মাটি, সিমেন্ট, এইগুলা। ফেরিনোসিয়াস ফুড মানে ময়দার তৈরি খাবার। ফেরিনোসিয়াস ফুড কিন্তু ন্যাট্রাম গ্রুপের অধিকাংশ ওষুধ, ন্যাট্রাম সালফ, ন্যাট্রাম মিউর, হ্যাঁ, এই ওষুধগুলাতে কিন্তু ফেরিনোসিয়াস ফুড গুলা অ্যাভারশন এবং কষ্টগুলো বাড়ে। ন্যাট্রামের রুটি পছন্দ করে না আমরা জানি, ময়দার তৈরি জিনিসগুলা এরা পছন্দ করে না। ফেরিনোসিয়াস ফুড বলতে তাই বোঝায়। ক্যালকিয়ার কার্বে আমরা সেটি দেখছি। এবং অনেক আমি একটাকে দুইটা বই আমি স্পেশালি দেখলাম যে ক্যালকিয়ার কার্বের রোগী যে সবসময় ডিম পছন্দ করবে সেটি নাও হতে পারে। খুবই ইম্পর্টেন্ট কথা। কিন্তু সবসময় যে ডিম পছন্দ, সম্বন্ধে ইবি ন্যাশের বই দেখেছি, আর কোনটা যেন দেখেছি ভুলে গেছি, সে যখন রোগে আক্রান্ত হয়, অ্যাকিউট ক্ষেত্রেও বিশেষ করে, তখন তারা ডিমের প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন ক্যালকিয়ার কার্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই রোগীর জন্য। তবে অন্য সময় ডিম পছন্দ করলে ক্যালকিয়ার কার্বের পক্ষেই আসে, কিন্তু রেপার্টরিতে কিন্তু এইভাবে ব্যাখ্যা দেওয়া নাই। অ্যাভারশন মিল্ক, এরা দুধ পছন্দ করে না, এটা এই গুরুত্ব খুব বেশি। দেখেন এখানে ডিজায়ার মিল্ক আছে, অ্যাভারশন মিল্ক আছে। আপনারা পার্থক্য করবেন কি করে, লক্ষণের মূল্যটা কি করে বুঝবেন যে এটা বেশি এটা কম, মনে রাখতে হবে আপনাদের। এবং মনে রাখতে হবে, উদাহরণ দিয়ে একটা, মিষ্টি, আমরা মিষ্টি খাই, স্বাভাবিক, মিষ্টি কে না পছন্দ করে, কিন্তু মিষ্টি যদি পছন্দ না করে এটার গুরুত্ব বেশি। কেন গুরুত্ব বেশি? আনপ্যারালাল, অসমান্তরাল যে ঘটনা, যে লক্ষণ, সেটার গুরুত্ব আমাদের সবার বেশি। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ যদি পছন্দ না করে সেটার গুরুত্ব অনেক বেশি। মাছ খেলে যদি অসহ্য হয় সেটার গুরুত্ব আরো বেশি। যে দুধ, বাচ্চারা, সৃষ্টিকর্তা বাচ্চাদের 6 মাস পর্যন্ত কোনো খাবার না খেয়ে শুধু মায়ের দুধ খেয়ে বেঁচে থাকবে, তাহলে দুধের মধ্যে কি নেই খাবারের? একটা মানুষের জীবন ধারণের জন্য সমস্ত পুষ্টিগুণ আছে দুধের মধ্যে। তাহলে
সেই দুধ খেলে যদি বৃদ্ধি হয়, সেই দুধ খেলে যদি বাচ্চার সমস্যা হয়, তাহলে সেটার গুরুত্ব কত বেশি একবার ভেবে দেখেছেন? আমাদের লক্ষণগুলা, সিমটমগুলা ঠিক এইভাবেই আমাদের খুঁজে বের করতে হবে, লক্ষণে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী একটি ওষুধ নির্বাচন করতে সবচেয়ে বেশি পারঙ্গম হব। আর এইভাবে যদি আপনি প্র্যাকটিস না করেন, সার্চ করতে না পারেন, তাহলে আপনি একটি ওষুধ নির্বাচন করতে পারবেন না। এই সূত্রগুলো যেটা বলে দিলাম সেটা আপনারা নোট নেবেন, আলাদা নিজের মতো করে লিখে রাখবেন। ফর্মুলা এটা, আমি তো বারবার এই ফর্মুলাগুলো বলে দিচ্ছি, কি করে অদ্ভুত অসাধারণ লক্ষণ বের করতে হবে, কি করে লক্ষণ মূল্যায়ন, সিমটম ইভ্যালুয়েট করতে হবে, আরো হয়তো আগামী দিতে বলবো। তাহলে অ্যাগ্রাভেশন কি? এক্সারশন, পরিশ্রমে কষ্ট বেশি। অপিয়ার মানে কি? স্যাঁতসেঁতে বাতাস, মানে ভেজা বাতাস, ড্যাম্প ওয়েদারও বলা যায়, মানে বর্ষাকালীন ঠান্ডা, স্যাঁতসেঁতে ঠান্ডাতে তাদের কষ্টগুলো বাড়ে। তাহলে অ্যামেল মানে অ্যামেলিওরেশন, উপশম কিসে? ওয়ার্ম, ড্রাই ওয়েদার, রাইজিং মানে ওঠা, শুষ্ক ঠান্ডা, শুষ্ক আবহাওয়া, গরম শুষ্ক আবহাওয়া তাদের জন্য ভালো। এইটুকুই ছিল ক্যালকেরেকার সম্পর্কে আলোচনা। প্রিয় উপস্থিতি, এবার আমরা দেখবো একটা রোগীতে ক্যালকেরেকার ওষুধ দেওয়ার ফলে, অনেক আগের এটা দেখছি, অনেক আগের দেয়া ছিল, আমি একটু বলছি। আচ্ছা, এটা বাদ দেই, এটা অনেক বড়, ছোট ছোট দুইটা আমি দেখাচ্ছি আপনাদের। আজকে এটা ছবি তোলা রেখেছি আপনাদের দেখাবো বলে। দেখা যাচ্ছে বন্ধুরা, তাই না? দেখেন, বাচ্চাটা বয়স 6, ইউরিন আর্স 2 টাইম অ্যাট লিস্ট কমপ্লিট, অর্থাৎ আমার নিজের ভাষায় ইংরেজিটা এটা লিখেছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। মানে প্রস্রাব 2 বার চেষ্টা করে তারপর প্রস্রাব বের হয়, স্যাটিসফাইড হয় সে। প্রথমবার যাবে প্রস্রাব হবে না, দ্বিতীয়বার আবার যেতে হবে। আমরা কোন ওষুধ খুঁজে বেড়াবো এর জন্য? ক্যান্থারিস, ক্যানাবিস ইন্ডিকা, থুজা নাকি? মানে প্রস্রাব নিয়ে আমরা যদি পড়ে থাকি তাহলে ওই ধরনের ওষুধ হয়তো খুঁজে বের করবো। কিংবা স্কিন ডিসকালারেশন, ওভারফেস, আরো বাড়াই দিই, স্কিন ডিসকালারেশন, ওভারফেস, লাইট হোয়াইট, মানে তার মুখের ভিতরে, ওই যে মুখের উপরে কি বলে, ওই যে সেই বলে না, এইরকম আর কি, স্কিন ডিসকালারেশন, হোয়াইট লাইট, হালকা সাদা ধরনের, এইটা উঠেছে। কমপ্লিটলি এটা প্রস্রাবের জন্যই, প্রস্রাবের সমস্যা অনেকদিন ধরে। তারপরে সেই উঠছে মুখে। বাদিং অ্যাভারশন, গোসল পছন্দ করে না। পেইন ইন অ্যাবডোমেন সেভারেল, মাঝে মাঝে পেটে ব্যথা করে। ডিজায়ার সুইট, মিষ্টি খুবই পছন্দ। পানজেন্ট, ঝাল পছন্দ। স্মোক মিট মানে ধূম সিদ্ধ মাংস পছন্দ, ভাজা ভাজা মাংস পছন্দ, রোস্ট পছন্দ, এগ পছন্দ, এটাও 3+, ডাবল প্লাস। অ্যাভারশন ফিশ, মাছ পছন্দ করে না। ডিসঅর্ডার, ডিসঅর্ডার মিল্ক সেভাল, মাঝে মাঝে দুধ খেলে কষ্ট বাড়ায়। ইচিং ইয়ার, নোজ, পেনিস, লাইং অন অ্যাবডোমেন, তার মানে তার কানের মধ্যে, নাকের মধ্যে, পেনিসের ওখানে চুলকায়, উপর হয়ে ঘুমায় মাঝে মাঝে। তারপরে থার্স্টলেস মানে তৃষ্ণাহীন ডান পাশে। রেস্টলেস, অস্থির। সোয়েট হেড, মাথা ঘামে প্রচন্ড। ফেয়ার টু ডার্ক ঘোস্ট অন দ্য, হ্যালো, কার্ডটা যেন আনমিউট হয়ে গেছে, প্লিজ একটু মিউট করেন। ঘরের কথা পরে জানলো কেমনে, এমনে। ফেয়ার টু ডার্ক অ্যান্ড ঘোস্ট, অন্ধকার এবং ভূতের ভয়। কনস্টিপেশন, অনেকদিন ধরে তার কনস্টিপেশন আছে। চিল মানে শীত কাতর। অবস্টিনেট, অ্যাঙ্গার, একগুয়েমি এবং রাগ। এই রোগীটাকে আমি কি দিলাম? ক্যালকেরিয়া কার্ভ দিলাম। এটাতে আমি সিনা দিতে পারতাম, কারণ হাত, কানের মধ্যে, নাকের মধ্যে, পেনিসে, অপুরুষ, এগুলো তো চুলকায়। নাক, সুরসুর, দাঁত কর্মর, এরকম দাঁত কর্মর নাই, কানের মধ্যে, নাকের মধ্যে চুলকায়, উপরুষ হওয়ার অভ্যাস আছে। তারপরে মিষ্টি পছন্দ করে। অবস্টিনেট, একগুয়ে, অ্যাঙ্গার, রাগ, এটা দেখে আমি তাকে সিনাও দিতে পারতাম। ওই দেখুন উপরে ডান পাশে একটু লিখেও রেখেছি যে সিনা অথবা ক্যালকেরিয়া কার্ভ। তো
কনস্টিটিউশনালি, যেহেতু অনেকদিন ধরে ভুগছে, কনস্টিটিউশনালি ছেলেটা ফর্সা সুন্দর, এইটা দেখে আমি তাকে, যেহেতু ক্যালকেরেকাপ অ্যান্টিসাইকোটিক একটি ম্যানিফেস্টেশন আছে, এজন্য তাকে আমি ক্যালকেরেকাপ প্রেসক্রাইব করলাম। 29/7/25 দিলাম ক্যালকেরেকাপ M2 এবং একটি ফাইটাম। 3/10/26 ডিসেন্ট্রি হলো স্টুলিং আফটার ইটিং, মানে খাওয়ার পরপরই তার স্টুলিংটা হলো 3-1, মানে অনেকদিন পর আসছে, 6 মাস পরে, 5 মাস পরে। এটা দেখেও আমি কিন্তু অন্য কিছু জিজ্ঞেস করিনি তাকে, তেমন পিপাসার বিষয়টা শুধু জিজ্ঞেস করছি, অ্যাকিউট ফর্ম ডিফর্ম হয় কিনা, অন্য বিষয় আসে কিনা, অন্য উল্লেখযোগ্য কিচ্ছু পাইনি। শুধু বলছে যে স্টুলিং আফটার ইটিং, খাবার পর পরে বারবার পায়খানা হচ্ছে তার কয়েকটা দিন ধরে, ডিসেন্ট্রি আমাশয়। আমি কিন্তু অন্য ওই যে কনস্টিটিউশন তার জানা আছে, আমার এখানে লিখে রেখেছি কেস টেকিং, তাকে ক্যালকেরেকাপ 3 দিলাম। উন্নতি 23/1/26 আসলো, যথেষ্ট উন্নতি। আবার তাকে ওষুধ দিল ক্যালকেরেকাপ 4, দেখেন 50 মিলিসিমেল 50 পদ্ধতি, কত আরাম দিলাম। তারপরে 4/2/26 উন্নতি, তবে স্টুলিং ডিউরিং ইউরিনেশন, মানে মল ত্যাগের, ইউরিনেশন প্রস্রাব করার সময় মল ত্যাগ হয়ে যায়, হ্যাঁ মল বের হয়ে যায়। অ্যাসিড মিউর আছে যদিও, এটি এই কথা অদ্ভুত অসাধারণ লক্ষণটি, তবু আমি তার কনস্টিটিউশন ক্যালকেরেকাপ, রোগের নামে কোনো ওষুধ নয়, ওটা একটা লক্ষণ, অ্যাসিড মিউর কভার করলে অন্য লক্ষণ করলে ক্যালকেরেকাপ বের, আমি ক্যালকেরেকাপ দিব। ওটা একটা লক্ষণ, আর এটা লক্ষণ সমষ্টি। তারপর 24/2 আসলো উন্নতি, ফাইটাম সব দিক থেকে উন্নতি। ঠিক আছে, এটা হলো ক্লাসিক হোমিওপ্যাথির ফর্ম। আনলাম এই অসংখ্য, মানে 10টা রোগী হলে মানে 2-3টা ক্যালকেরেকাপ বের হয়। এই বাচ্চার বয়স 2.5 বছর। একজিমা 3 months, পুশ ডিসচার্জ, ইচিং উইথ পেইন, লোয়ার এক্সট্রিমিটিস, চুলকায়, ব্যথা করে, নিম্নাঙ্গগুলো কি করে, চাবায় কামড়ায়, ব্যথা করে। রিকারেন্ট ফিভার এভরি ইন এ মান্থ, প্রত্যেক মাসে তার জ্বর আসে। অ্যানোরেক্সিয়া, অরুচি বা উইথ হাঙ্গার, ক্ষুধা আছে কিন্তু অরুচি নাই। দিজ আর পাঞ্জেন্ট সুইট সল্ট মিট, স্মোক মিট, এগ বয়েল, সিদ্ধ ডিম পছন্দ করে। অ্যাভারশন মিল্ক, বাদিং। ফিজিক্যাল উইক, ফলিং ওয়েন, হাঁটতে গেলে পড়ে যায়। অ্যান্ড ইজিয়ার টায়ারনেস, ইজিলি টায়ারনেস, সহজেই ক্লান্ত হয়ে যায়। চলাফেরা করলে, ফিজিক্যাল কাজে গেলে, দৌড়াদৌড়ি করলে সহজে ক্লান্ত হয়ে যায়। অ্যাসিডিটি আছে। সিসিটিভি মানে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ডান পাশে। থার্স্টলেস উইথ নর্মাল, তৃষ্ণাহীন, মুখের ভিতরে স্বাভাবিক। সোয়েট হেড, মাথা ঘেমে যায়। ওয়েটিং পিলো, বালিশ ভিজিয়ে ফেলে মাথার ঘামে। কনস্টিপেশন হার্ড, মল শক্ত, মানে কোষ্ঠবদ্ধতা আছে। অ্যাঙ্গার অবস্টিনেট, জেদ আছে, রাগ আছে। দাঁত কর্মর করে, মানে দাঁত ঘষে, গ্রিন্ডেলিং টিপ। ফেয়ার টু ডার্ক গোস্ট, অন্ধকারে বড় রাতের ভয়। হাউ লেট, মানে HOW, মানে হিলিং অফ উন্ড, মানে সহজে শুকায় না। এই সব কিছু মিলে তাকে ক্যালকেরেকাপ দেওয়া হলো, এবং 22/25 ক্যালকেরেকাপ M3, কোন কারণে হয়তো M3 দেওয়া হয়েছে, কারণ আগে কোথাও চিকিৎসা দিয়েছিল, যদি দিয়ে থাকে কেউ M2, সেই দিক থেকে আমি M3 দিলাম, তৃতীয় মিশ্রণে, সব দিক থেকে উন্নতি। তারপরে আসলো 5/9 ফাইটাম, দুটোই ফাইটাম দিলাম। 19/9 আসলো উন্নতি সব দিক, আবারও তাকে ফাইটাম দিলাম, আর ওষুধ দেওয়ার প্রয়োজন হয়নি। তো প্রিয় উপস্থিতি, এই হলো আমার ক্যালকেরেকাপ সম্পর্কে দুটো কেস সবার। ওটাও ছিল অনেক সময় লাগবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এত বেশি সময় লাগলো আজকে। প্রিয় উপস্থিতি, এই লক্ষণগুলো থাকে, তাকে ক্যালকেরেকাপ দেব। এটাই হোমিওপ্যাথি, এটাই ক্লাসিক হোমিওপ্যাথি। এই কথাটা, এই চিন্তাটা, এই ফর্মুলাটা যখন আপনি আপনার মস্তিষ্কে ঢুকিয়ে নিতে পারবেন, সেদিন থেকে আপনি ক্লাসিক হোমিওপ্যাথ। সেদিন থেকে আপনাকে আর অন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না, কোনো রোগ নিয়ে ভাবতে হবে না। আপনি আসলো, রোগী তার কমপ্লেন গুলো বলে দিল, আপনি কমপ্লেন গুলো বলতে থাকলেন, লিখতে থাকলেন। রোগীর বলা শেষ, এবার আপনি শুরু করবেন। স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী শুরু করবেন। কিছুদিন পর আমি ওই স্ট্রাকচার গুলো দেবো, এবং তখন একটা ওষুধের ফর্ম চলে আসবে। কিন্তু
প্রকাশ থাকে যে আপনার মস্তিষ্কের ব্যাকআপে সেই ওষুধের তথ্যগুলো থাকতে হবে, তো থাকতে হবে না? রোগী তথ্য দিল, আপনার ভিতরে ওই তথ্যের ব্যাকআপ নেই, ওই তথ্য কি কাজে লাগে সেটি আপনার জানা নেই, তাহলে আপনি তো সেটি ধরতে পারবেন না। তাই যে ক্লাসগুলো করাই, যে আলোচনাগুলো করি, যে ওষুধগুলা নোটগুলা দেই, শুধু যেন ফোনের হোয়াটসঅ্যাপে গ্রুপে থাকে না, রেকর্ডগুলা দিয়ে দিচ্ছে এত কষ্ট করে আপনাদের জন্য। সুযোগ যখনই পাবেন তখনই সেটা নিয়ে নেবেন। আশা করা যায় যে আস্তে আস্তে যাদের প্রথমে একটু সমস্যা হচ্ছে, আস্তে আস্তে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি সবই আস্তে আস্তে বারবার কিছু কথা বলবো, আপনাদের মস্তিষ্কে সেটি যদি ঢোকাতে পারেন, তাহলে ক্লাসিক হোমিওপ্যাথ হওয়া সময়ের আহ ক্ষেপণ মাত্র। খুব দ্রুতই আমরা সেটা সক্ষম হব। কারণ ওষুধের শুধু কোর গুলো আমাদের জানতে হবে, সেটুকু আলোচনা হয়। আমি রোগ নিয়ে যদি আলোচনা করি, কম্পারেটিভ আলোচনা করলে বহু সময় লেগে যাবে, দরকার নেই অত। আপনি এই কোডটা ধরেন, ক্লাসিক হোমিওপ্যাথটা ধরতে হবে। সিমটম টোটালিটি কিভাবে তৈরি হয় সেটি ধরলেই হবে। হাজার হাজার রোগ তৈরি হোক না কেন, আমাদের কিচ্ছু আসা যায় না। এইগুলো থাকলে ক্যালকেরেকান, ওইগুলো থাকলে ব্রায়োনিয়া, অমক থাকলে ন্যাট্রামিউর। দ্যাটস ইট। ধন্যবাদ। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার যদি অর্গাননের সঙ্গে সেই বইয়ের লেখার মিল থাকে তাহলে সেটার মূল্য দেব, অন্যথায় মূল্য নাই। এখন আমরা কি পদ্ধতিতে চিকিৎসা করব? 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি নাকি সেন্টিসিমেল পোটেন্সি? এটা একটা মানে একটা ভাইটাল ফ্যাক্টর এই দুইটার মাঝখানে। এই দুটোর মাঝখানে ভাইটাল ফ্যাক্টর। অ্যাকিউট ক্ষেত্রে রোগ ওষুধগুলো ঘন ঘন প্রয়োগ করা যায়, কিন্তু একটা কথা আমাদের বুঝতে হবে যে কোন রোগের ক্ষেত্রে আমরা ঘন ঘন প্রয়োগ করব। ঘন ঘন প্রয়োগ করলে কি হতে পারে? অ্যাগ্রাভেশন হলে তখন আমরা কি করব? এজন্য 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি গুরুত্বপূর্ণ। অর্গাননে এটাও বলা আছে 20 মিনিট অন্তর আমরা ওষুধ চেঞ্জ করতে পারবো। কোন রোগীগুলা? ভেরি অ্যাকিউট যেগুলা, কিন্তু আপনাকে অবজারভেশনে রাখতে হবে। ওষুধ আপনি প্রয়োগ করলেন, প্রচন্ড জ্বর, সিভিয়ার জ্বর, 104-5 উঠে গেছে, ওষুধ বেলেডোনা। আপনি বেলেডোনা এক মাত্রা দিয়ে বসে থাকলে চলবে না, আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। আপনার সিলেকশন যদি সঠিক হয়, এক মাত্রা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, কোনো পরিবর্তন নাই, অথচ রোগী আস্তে আস্তে জটিলতার দিক যাচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে এটাও, আমি যে এক মাত্রাটা দিলাম সেই এক মাত্রাটা কি কাজ হলো, হয়ে কি অ্যাগ্রাভেশন হচ্ছে কিনা সেটুকু বোঝার কিন্তু ক্ষমতা থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে কি করতে হবে? আমরা 20 মিনিট অন্তর না দিয়ে, আমরা যদি খুবই অভিজ্ঞ হই তাহলে আমরা বুঝে ফেলবো, আর যদি সেটা না হয় তাহলে আমরা 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা পরে আমরা আরো একবার ওষুধ প্রয়োগ করব ওই অ্যাকিউট কেসে। তারপরেও যদি কাজ না হয়, অ্যাকিউট ক্ষেত্রে অবশ্যই 2 মাত্রা ওষুধেই রোগ আরোগ্যর দিকে যাওয়ার কথা, যদি মাইজমেটিক কোনো ব্যারিকেড না থাকে। আর যদি মাইজমেটিক ব্যারিকেড থাকে তখন বিষয়টা অন্যদিকে চলে যাবে। এটা বন্ধ করো। তাহলে এবার উন্নতির দিকে গেল। যতক্ষণ ওষুধের উন্নতি থাকবে ততক্ষণ আমরা পরবর্তী ওষুধ প্রয়োগের কোনো প্রয়োজন নয়। কেন? কারণ হলো যদি অ্যাগ্রাভেশন হয় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমাদের একটু ধীরে হোক, স্লো গতিতে হোক, কিন্তু অ্যাগ্রাভেশন যেন অবাঞ্ছিত কোনো কষ্ট, এই ওষুধ বৃদ্ধি যদি না, যে মানে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন যেন না হয়। কারণ কখনো কখনো কি হয় জানেন, হতে পারে 100টার মধ্যে 5টা রোগী হতে পারে, কিংবা 2টো রোগী। আপনি জ্বরের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করলেন, ধরেন রাস্টক্স ওষুধ দিলেন রোগীকে, হ্যাঁ খুব অস্থির করছে, বৃষ্টিতে ভিজছে, অস্থিরতা, ছটফট করছে, জিহ্বা হাত পা চাবাচ্ছে, কামড়াচ্ছে, ম্যাজ ম্যাজ করছে, শীত লাগছে, কাঁথা গায়ে শুয়ে আছে, আপনি বুঝলেন যে সে রোগীটা রাস্টক্সের। আপনি রাস্টক্স ওষুধটা দিলেন, দেওয়ার পরে একবার দিলেন, কোনো পরিবর্তন নাই, আপনি দুই ঘন্টা পর আরেকবার দিলেন, আপনি দিয়ে চেম্বারে চলে গেছেন কিংবা রোগীকে দিয়ে দিয়েছেন। রোগী কি হয়েছে? দ্বিতীয়বার দেওয়ার পরে রোগটা কমে গেছে, কমতে কমতে ওষুধের কিছুটা অ্যাগ্রাভেশন আসছে। সেন্সিটিভ রোগী হওয়ার কারণে কমে গিয়ে আবার ওষুধের অ্যাগ্রাভেশন আসছে, একটু বেড়ে গেছে। কারণ এটা বোঝাইতে তো আবার সময় লাগবে। ধরে নেন
এই রোগীর রোগটা হলো 12 ইঞ্চি মাপ। আমি জাস্ট একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, আরেকটা মোবাইল আছে, রেকর্ড হচ্ছে তো। 12 ইঞ্চি, আমি প্রথমবার ওষুধ দিলাম 8 ইঞ্চি পর্যন্ত, 9 ইঞ্চি, আবার ওটাও 8 ইঞ্চি উঠবে, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি যখন কভার করবে রোগকে, তখন রোগটা কিন্তু কমে যাবে, একবারে ফিজিক্যাল কন্ডিশনটা তার একবারে সুন্দর হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনার ডোজটা তো আরো 8 পর্যন্ত উঠবে, 16 পর্যন্ত উঠবে, তাহলে 13 হয়ে গেল। তখন কি হলো, ওই যে 1 ইঞ্চি উঠলো ওইটুকু ওষুধ, সরি এটা হবে হোমিওপ্যাথিক বৃদ্ধি। তারপরে 14 হয়ে গেল, আরেক ইঞ্চি, রোগ আবার কিন্তু জ্বর চলে আসলো। কোনটার জ্বর? তার প্রাকৃতিক জ্বর, শরীরের যে রোগ, সে প্রাকৃতিক ভাবে যে জ্বরটা আসছে সেই জ্বর না, সেই জ্বর না, আপনি যে ওষুধ দিয়েছেন কৃত্রিম রাস্টক্স, সেই রাস্টক্সের জ্বর এবার হচ্ছে। এটা হলো হোমিওপ্যাথিক বৃদ্ধি, অর্থাৎ যে লক্ষণটা কমে গিয়ে আবার বৃদ্ধি পেল, সেটা হলো হোমিওপ্যাথিক বৃদ্ধি। এখন মেডিসিনাল বৃদ্ধি ব্যাখ্যা দিব না, তাহলে গোলমাল হয়ে যাবে। তারপরে 15-16 পর্যন্ত উঠে গেল, জ্বর কিন্তু তার বেড়ে গেল। খেয়াল করবেন খুব গুরুত্বের সঙ্গে, বোলটা কোথায় হয় দেখেন। এবার আপনার এবার ওই যে বাড়িতে যারা আছে, ফোন দেওয়া হলো, জ্বর তো বেড়ে গেছে, কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। এই যে আপনার আর্টিফিশিয়াল যে ওষুধ দিয়ে আমরা হোমিওপ্যাথিক বৃদ্ধি, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, হয়তো 2-4-5 ঘন্টা এরকম থাকতে পারে, তারপরে কিন্তু আপনি কমে যাবে এবং শরীর সুস্থ হয়ে যাবে। অতিরিক্ত যেটু আর্টিফিশিয়াল সেটু কমে যাবে। তাহলে কিন্তু রোগী দেখলে কি জ্বর কমে আবার বেড়ে গেছে, এবার এই যে যে রোগীর অভিভাবক কিংবা রোগী আপনাকে ফোন দিল যে ডাক্তার সাহেব জ্বর তো বেড়ে গেল, কমে যে গেছে সেটা আপনাকে বলে নাই, আপনি ব্যস্ততার কারণে সেটা খোঁজ নিতে পারেন নাই। তখন কি হলো, জ্বর বেড়ে গেল, ওহো জ্বর 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে, আচ্ছা তাহলে আরেকটা ডোজ খান আপনি। এবার তো মহাবিপদ। হয়ে যাবে। এবার আরো 8 দিলেন, মানে ধরে নিচ্ছে একবার ওষুধের মাত্রা আপনি 8 ইঞ্চি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, তাহলে তারটা আরো বেড়ে যাবে না? আবার ওষুধ দিলেন, আরো বেড়ে গেল, এইবার রোগীর সিভিয়ার অবস্থা হয়ে গেল, কারণ আপনার ওষুধের বৃদ্ধি মানে হোমিওপ্যাথিক বৃদ্ধি চলছে এবার। এজন্য ঘন ঘন ওষুধ দেওয়ার কথা বলে, কিন্তু অবজারভেশন করতে হবে, অবজারভেশন। কিংবা এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, আপনি ওষুধ দিলেন রোগীকে, দেওয়ার কিছুক্ষণ আরাম পেল, পাওয়ার পরপরই রোগ বৃদ্ধি হয়ে গেল, কিংবা ওষুধ দেওয়ার সাথে সাথে রোগ বৃদ্ধি হয়ে গেল, তখন আপনি কি করবেন? এখন কি করে বুঝবেন যে এটা ওষুধ বৃদ্ধি নাকি তার ভিতরে যে রোগটা সেটার বৃদ্ধি? এমনটাও ঘটতে পারে। সেক্ষেত্রে আপনাকে সেই সময় পর্যন্ত অবজারভেশনে রেখে অপেক্ষা করতে হবে। দেখা যাবে যে অ্যাকিউটের ক্ষেত্রে এটা ঘটতেই পারে, আপনি প্রথমে ওষুধ দিলেন বেড়ে গেল, মানে কি তার রোগটা ছিল ধরেন 1 ইঞ্চি পরিমাণে কিংবা 2 ইঞ্চি, আপনার প্রথম ওষুধই দিয়েছেন 8, 2 ইঞ্চি পরিমাণ তার ভিতরে উন্নতি হয়ে দ্রুত, মানে ওইটুকু যে এত সূক্ষ্মভাবে কমেছিল, রোগী সেটা নোটিস করতে পারে নাই, বা করলেও সে গুরুত্ব ওইভাবে দেয়নি। আপনি তো জানেন ডক্টর হিসেবে যে হ্যাঁ ওইটুকু হতে পারে, বাকিটুকু বেড়ে গেছে, তার মানে আপনি অপেক্ষা করেন, রোগ আপনার সেরে যাবে। আপনার যদি ওষুধ সঠিক সিলেকশন হয়, আপনাকে বুঝতে হবে অ্যাকিউট ক্ষেত্রে প্রথমে রোগ বেড়ে যেতে পারে, যে সূক্ষ্ম পয়েন্ট মানে 0.00 পয়েন্ট সময় পর্যন্ত তার উন্নতি হয়েছে, সেটুকু চোখে ধরা নাও পড়তে পারে। আপনি অপেক্ষা করেন, আপনি নিশ্চিত যে ওষুধ সঠিক, রোগ আপনি ফাইটাম দেন, এমনি জ্বর সেরে যাবে। এখানে কাকে কতক্ষণ পর পর ঘন ঘন দেব এর কোনো নির্দিষ্ট নীতিমালা নাই। কেন? ভাইটাল ফোর্সের অবস্থাকে আমরা কেউ বাইরে থেকে বুঝতে পারবো না, বোঝা সম্ভব না মানুষের পক্ষে। ভাইটাল ফোর্সে কার কন্ডিশন কি, আমরা ওষুধ প্রয়োগের পরে সেটা অবজারভেশন করে সেই অনুযায়ী তাদের সেই ভাবে ওষুধ দেব। আর ক্রনিক ক্ষেত্রে তো বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে ওষুধ দেব? একদিন পর পর দেব। আর অ্যাকিউট ক্ষেত্রে আমি পারতপক্ষে দিনে 24 ঘন্টা একবার ওষুধ দেওয়ার চেষ্টা করি, কিংবা 2 বার, এর বেশি নয়। আর ঘন ঘন বলতে কত ঘন ঘন বোঝানো হয়েছে। কিন্তু আবার প্রেগন্যান্সি পিরিয়ডে, বাচ্চা প্রসব হবে এই মুহূর্তে, উপযুক্ত ওষুধ হলো কি কলোফাইলিন কিংবা পালসেটিলা, সেক্ষেত্রে 20 মিনিট অন্তর অন্তর আমি ওষুধ দিতে পারবো। এটা যত অ্যাকিউট হবে, ওষুধের ঘনত্ব বা ঘন ঘন ফ্রিকুয়েন্টলি টাইম ডিউরেশনটা আস্তে আস্তে কমে যেতে পারে। কিন্তু ওই যে ব্যাখ্যাটা দিলাম, এইভাবে অবজারভেশন করে দিতে হবে, না হলে অবাঞ্ছিত বৃদ্ধি এসে রোগীও হাতছাড়া হয়ে যাবে, রোগীর কষ্টটা বেড়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন স্যার। থ্যাংক ইউ।
আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি রেকর্ডটা ছেড়ে দিচ্ছি এবং ছুটি, যার যার মনে করবেন তারা চলে যেতে পারবেন। এই আর কি উপরে ফেলছেন, তারা হাত পাও